আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা রক্ত চ্যাপ্টারটা পড়াবো তোমাদের। রক্ত চ্যাপ্টারের অনেকগুলো এমসিকিউ, আমি যা যা দরকার সবগুলোই তিনটা চ্যাপ্টারের এমসিকিউ সলভ করে দেবো তোমাদের আজকে, মানে তিনটা রাইটারের। আমরা আজমল স্যার শুরুতে সলভ করবো, তারপরে আলিম স্যার, এরপরে আজিবুর স্যার। তোমাদের গত ক্লাসগুলো সবার কমপ্লিট হয়েছে না পরিপাক পর্যন্ত? আমাদের আজকে রক্ত, আমরা ইনশাল্লাহ পুরা জিওলজি শেষ করে তারপরে জিওলজির উপরে একটা এক্সাম নিব, তারপরে আবার বোটানি করাবো, এরপরে আমাদের কেমিস্ট্রি ফিজিক্সও একটা করে চ্যাপ্টার এইভাবে আমি সলভ করাই দিব প্রতিদিন। আচ্ছা চলো, আমাদের এখন প্রথমে আমরা আজমল স্যারের বইটা সলভ করাই। প্রথমে কি আছে, হেপারিন থাকে কোন রক্তকণিকায়? আমরা জানি রক্তকণিকা, তোমার শ্বেত রক্তকণিকা দুই রকমের, একটা হচ্ছে দানাদার, একটা দানাবিহীন। দানাদারগুলোর মধ্যে ফিল ফিল শব্দটা থাকে, তাই না? দানাদারগুলোর মধ্যে ফিল ফিল শব্দ থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল সবাই দানাদার। তবে এই বেসোফিল হেপারিন ক্ষরণ করে। বেসোফিল কি ক্ষরণ করে? বেসোফিল হেপারিন ক্ষরণ করে। হেপারিন 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 রক্ত জমাট বাঁধতে দেয় না। বেসোফিল হিস্টামিন ক্ষরণ করে, হিস্টামিন ক্ষরণ করে। এবং বেসোফিল নীল বর্ণের। বেসোফিল কোন বর্ণের বলো তো? বেসোফিল নীল বর্ণের। এটা আমরা মনে রাখতাম বেসোফিলের কাজগুলো বেহায়া নীলা কথাটা দিয়ে। বেহায়া নীলা, নীলা খুবই বেহায়া, বুঝছো? বেহায়া নীলা, বে দিয়ে বেসোফিল, হা দিয়ে হিস্টামিন, হা দিয়ে হেপারিন, নীলা দিয়ে নীল কালারের। তাহলে বেসোফিল কোন রঙের? বেসোফিল নীল। নীল হলে এটা ক্ষারীয় না অম্লীয় বলো তো? নীল জিনিসপত্রকে ক্ষারীয় বোঝায় না অম্লীয় বোঝায়? নীল মানেই খারাশক্ত, ক্ষারীয়, তাই না? তাহলে বেহায়া নীলা খারাশক্ত। বেহায়া নীলা কিরকম বলো তো? বেহায়া নীলা খারাশক্ত, বেহায়া নীলা খারাশক্ত। নিউট্রোফিল, নিউট্রোফিল তো আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভূমিকা পালন করে। লিম্ফোসাইট মোবাইল ডিফেন্সিভ ইউনিট অর্থাৎ আণবিক্ষণিক সৈনিক হিসেবে কাজ করে। আর ইওসিনোফিল, ইওসিনোফিল অ্যালার্জিক অ্যান্টিবডি এবং লার্ভা ধ্বংস করে। ইওসিনোফিল কি করে বাচ্চারা? ইওসিনোফিল অ্যালার্জিক অ্যান্টিবডি এবং লার্ভা ধ্বংস করে। ইওসিনোফিল অ্যালার্জিক অ্যান্টিবডি এবং লার্ভা ধ্বংস করে। তাহলে এই ব্যাপারগুলো আমরা ভালো করে মনে রাখবো। নিচের কোনটির প্রাচীর সবচেয়ে পুরু? সবচেয়ে পুরু মানে সবচেয়ে পুরুত্ব বেশি কার? এখানে আমাদের বাম অলিন্দ, বাম নিলয়। আমরা যদি চারটা প্রকোষ্ঠে ভাগ করি, এটা ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। এই বাম নিলয়ের প্রাচীরটা অনেক বেশি পুরু থাকে। বাম নিলয়ের প্রাচীরটা কি হয় বলো তো? বাম নিলয়ের প্রাচীরটা অনেক বেশি পুরু থাকে। তাহলে দুয়ের কি হবে অ্যান্সার? দুয়ের অ্যান্সার কোনটা হবে? দুয়ের অ্যান্সার ক হবে। তোমরা যারা লাইভে প্রেজেন্ট আসো সবাই লাইভে একটা লাইক দিয়ে দাও তো, সবাই লাইভে একটা লাইক দিয়ে দাও, আর ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো। সবগুলি ক্লাস কিন্তু আমাদের করতে হবে। আচ্ছা, বেহায়া নীলা যদি খারাশক্ত হয় তাহলে ইওসিনোফিল লাল বর্ণের। ইওসিনোফিলের ক্যারেক্টার তাহলে কীরকম হবে? বেহায়া নীলা অর্থাৎ বেসোফিল নীলবর্ণের, হেপারিন ক্ষরণ করে, হিস্টামিন ক্ষরণ করে, এবং এটা নীলবর্ণের যেহেতু খারাশক্ত, তাহলে যেটা লাল বর্ণের, যেমন ইওসিনোফিল লাল বর্ণের, লাল বর্ণ হলে সেটা কীরকম হবে? লাল বর্ণ যেটা সেটা কীরকম হবে বাচ্চারা? যেটা লাল সেটা কিন্তু অম্লীয় হবে। ইওসিনোফিল তাহলে অম্লীয় হবে। আচ্ছা যাই হোক, এরপর এসএ নোড কোন কপাটিকার পিছনে অবস্থিত? এসএ নোড মানে সায়ানো অ্যাট্রিয়াল নোড। এসএ নোড মানে সায়ানো অ্যাট্রিয়াল নোড। তাহলে আমরা জানি যে এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে সাইনাস। অ্যাট্রিয়াম আর সাইনাসের এখানে ডান এট্রিয়ামের সামনে থাকে আমাদের সায়ানো অ্যাট্রিয়াল নোড। যেহেতু ডান এট্রিয়ামের মধ্যে থাকে তাহলে ট্রাইকাসপিড কপাটিকা, তাই না? ডান এট্রিয়াম আর ডান ভেন্ট্রিকলের ট্রাইকাসপিড কপাটিকা না? তাহলে আমাদের কোন কপাটিকার পেছনে এসএ নোড থাকে? তিনের অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলো? কোন কপাটিকার পেছনে এসএ নোড থাকে? কোন কপাটিকার পেছনে এসএ নোড থাকে? কোন কপাটিকার পেছনে এসএ নোড থাকে? আমাদের ট্রাইকাসপিড কপাটিকার পেছনে। কারণ আমরা জানি ট্রাইকাসপিড কপাটিকা হচ্ছে ডান এট্রিয়াম আর ডান ভেন্ট্রিকলের কপাটিকা, যেটা সেটা ট্রাইকাসপিড, এবং এখানে আমাদের এসএ নোডটা ডান এট্রিয়ামেই থাকে, অর্থাৎ ট্রাইকাসপিড কপাটিকা। আণবিক্ষণিক সৈনিক বলা হয় কাকে? লিম্ফোসাইটকে আণবিক্ষণিক সৈনিক বলা হয়। আণবিক্ষণিক সৈনিক কাকে বলা হয়? লিম্ফোসাইটকে আণবিক্ষণিক সৈনিক বলা হয়। হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় কাকে বলো তো? এসএ নোড অর্থাৎ সাইনোএট্রিয়াল নোডকে প্রাকৃতিক পেসমেকার বা পেসমেকার বলা হয়। সাইনোএট্রিয়াল নোডকে কি বলা হয় তাড়াতাড়ি কমেন্ট করো। সাইনোএট্রিয়াল নোডকে কি বলা হয়? সাইনোএট্রিয়াল নোডকে পেসমেকার বলা হয়, প্রাকৃতিক পেসমেকার বা পেসমেকার বলা হয় সায়ানোএট্রিয়াল নোডকে। সায়ানোএট্রিয়াল নোড বা এসএ নোড এবং এভি নোডকে সংরক্ষিত পেসমেকার বলা হয়। এভি নোডকে কি বলে বলো তো বাচ্চারা? এভি নোডকে সংরক্ষিত পেসমেকার বলে। এভি নোডকে সংরক্ষিত পেসমেকার বলে, ঠিক আছে? রক্তরসের অজৈব উপাদান কোনটা? রক্তরসের অজৈব উপাদান অজৈব থাকলে তার মধ্যে আম কথাটা থাকে।
আম পটাশিয়াম ক্যালসিয়াম এরকম। তো এইটা আমরা মনে রাখতাম একটা নেমোনিকের সাহায্যে, সেটা হচ্ছে ফালতু আম। আমরা অজৈব পদার্থ মনে রাখছিলাম কি দিয়ে বলো তো? ফালতু আম দিয়ে। ফালতুর ফ দিয়ে হচ্ছে ফসফরাস, ল দিয়ে লোহা, ত দিয়ে তামা, আমের আ দিয়ে আয়োডিন, আর আম দিয়ে হচ্ছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলা। তাহলে আয়োডিন হবে, আয়োডিন ব্যতীত বাকিগুলো জৈব উপাদান। তো রক্তরসের অজৈব উপাদানের নাম কি? এখানে রক্তরসের অজৈব উপাদান কোনটা বলো তো? রক্তরসের অজৈব উপাদান হচ্ছে আয়োডিন। রক্তরসের অজৈব উপাদান হচ্ছে আয়োডিন, এটা একটু ভালো করে পড়ো। রক্তরসের অজৈব উপাদান হচ্ছে আয়োডিন। কোন ধরনের সার্জারি সূক্ষ্ম ও সঠিক হয়? কোন ধরনের সার্জারি সূক্ষ্ম ও সঠিক হয়? রোবট সহযোগী সার্জারি। রোবট সহযোগী সার্জারি সূক্ষ্ম ও সঠিক হয়। রোবট সহযোগী সার্জারি সূক্ষ্ম ও সঠিক হয়, এটা ভালো করে পড়ো। রোবট সহযোগী সার্জারি সূক্ষ্ম ও সঠিক হয়। লসিকা গ্রন্থি পাওয়া যায় কোথায়? লসিকা গ্রন্থি পাওয়া যায় ঘাড়, বগল, কুচকিতে, এই সকল জায়গাতে লসিকা গ্রন্থি বেশি পাওয়া যায়। কিন্তু তোমাদের বইতে অ্যান্সার দিছে গলা আর বগল, 2 আর 3, কিন্তু আসলে অ্যান্সার হওয়ার কথা ছিল 1 আর 3। আমাদের 8-এর অ্যান্সার কত হওয়ার কথা ছিল বাচ্চারা? 8-এর অ্যান্সার হওয়ার কথা ছিল 1 আর 3, অর্থাৎ খ হওয়ার অ্যান্সার কথা ছিল। কিন্তু তোমাদের বইতে কোন কারণে 2 আর 3 দিছে জানি না, আজমল স্যারের বইতে 2 আর 3 দেওয়া। আচ্ছা যাই হোক, তারপরে দেখি আমাদের নিচেরটা, অনুচক্রিকার ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? অনুচক্রিকা লাল অস্থিমজ্জার সৃষ্টি হয়, ওকে ঠিক আছে। অনুচক্রিকা 5 থেকে 9 দিন বাঁচে, এটাও ঠিক আছে। রক্ত জমাটে সহায়তা করে, এটাও ঠিক আছে। অর্থাৎ অনুচক্রিকার ক্ষেত্রে আমাদের সবগুলোই ঠিক আছে। অনুচক্রিকার ক্ষেত্রে আমাদের সবগুলোই কিন্তু ঠিক আছে, ঠিক আছে। ওকে, তারপরে দেখি আমাদের 10 নম্বর প্রশ্ন, হাইপারটেনশনের কারণ কি? হাইপারটেনশন বংশগতীয়, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, খাদ্য গ্রহণ, ধূমপান, মদপান। 10-এর তো সবই হওয়ার কথা বাচ্চারা। 10 হাইপারটেনশন বংশগতীয় হয়। আমাদের ফ্যামিলিতে সবারই হাইপারটেনশন, আমরা হার্টের পেশেন্ট সবাই, একদম ফুল ফ্যামিলি মানুষজন হার্টের পেশেন্ট, বুঝছো? আচ্ছা, হাইপারটেনশন বংশগতীয়, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, হ্যাঁ মাছ মাংস বেশি খাইলে হয় সমস্যা, মদপান ধূমপান তো অবশ্যই, এটা তো সমস্যাই। তাহলে 10-এর আমাদের সবগুলোই হবে। 10-এর আমাদের কি হবে? 10-এর আমাদের কিন্তু সবগুলাই হবে। তারপর চলে যাবো নিচের দিকে, আমাদের কি আছে দেখি একটু। হৃৎপিণ্ডের প্রাচীর, হৃৎপিণ্ডের প্রাচীর গঠিত হচ্ছে, দেখো এখানে এপিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, সবগুলোর মধ্যে কার্ডিয়াম আছে, কিন্তু হৃৎপিণ্ডের প্রাচীর আবরণের নাম হচ্ছে, হৃৎপিণ্ডের আবরণের নাম পেরিকার্ডিয়াম, কিন্তু হৃৎপিণ্ডের প্রাচীর হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। যেহেতু আমাদের এখানে হৃৎপিণ্ডের আবরণের নাম কি জিজ্ঞাসা করে নাই, বলছে হৃৎপিণ্ডের প্রাচীর কোনটি। যদি হৃৎপিণ্ডের প্রাচীর বলা হয় তাহলে আমাদের অ্যান্সার হবে এপিকার্ডিয়াম আর মায়োকার্ডিয়াম। দ্যাট মিন্স 2 আর 3 হবে অ্যান্সার। আমাদের অ্যান্সারটা কি হবে বাচ্চারা? অ্যান্সারটা কিন্তু আমাদের 2 আর 3 হবে, 2 আর 3। ওকে, এরপরে 12 নাম্বার, হৃৎপিণ্ডের প্রাচীরে বিশেষ ধরনের অনুচ্ছিক পেশি থাকে। হৃৎপিণ্ডের প্রাচীরে বিশেষ ধরনের অনুচ্ছিক পেশি, এটা ইন্টারক্যালেটেড ডিস্ক, মায়োফাইব্রিলা বলা হয়। তাহলে 12 নাম্বারটা কি হবে অ্যান্সার আমাদের? 12 নাম্বারের অ্যান্সারটা কি হবে দ্রুত বলো। হৃৎপিণ্ডের প্রাচীর 12 নাম্বারের অ্যান্সার আমাদের, এটা তো নলাকার কোষও, তাহলে 12 কিন্তু সবগুলাই হবে অ্যান্সার। 12 কিন্তু আমাদের সবগুলাই হবে, 12 সবগুলা। ওকে, তাহলে এইটুকু শেষ না, আমরা কিন্তু আজমল স্যার শেষ করে ফেললাম। আমরা এখন কোন স্যারে চলে যাচ্ছি বাচ্চারা? আমরা কিন্তু 3টা রাইটারের একদম বই দেখায় সলভ করাচ্ছি, এমন না যে কোনো কোশ্চেন বাদ যাচ্ছে। আমরা কিন্তু বই শো করে তারপরে পড়াচ্ছি, এটার একটা কারণ যাতে প্রতিটা কোশ্চেন আমাদের সলভ হয়, তোমাদের যাতে কনফিডেন্ট গ্রো করে যে আমরা বই সহ সলভ করেছি, কোনো প্রশ্ন বাদ গেছে কিনা। যদি স্লাইড মেক করতাম, আমার কাছে ইচ্ছা হলে আমি কিছু কোশ্চেন বাদ দিতে পারতাম, যে রিপিট হচ্ছে বাদ দিয়ে হ্যান ত্যান হাবি যাবি, দরকার নাই এরকম। কিন্তু আমি কিন্তু সবগুলাই সলভ করাচ্ছি বায়োলজির, তোমাদের কনফিডেন্টটা ভালো করে আনার জন্য। তোমাদের কারো কাছে বই আছে? 3টাই, মাজেদা ম্যাম, আলিম স্যার আর আজমল স্যার, যদি বই থাকে আমার সাথে সাথে সলভ করবে। আমি যদি এক্সট্রা কিছু বলি পাশে লিখবা, তাহলে আরো ভালো হবে। না থাকলে এগুলো একটু কারেক্ট করে নিও। হ্যাঁ, অনুশীল এমসিকিউগুলো কিন্তু যে কোনোভাবে সলভ করে যাইতেই হবে তোমার। কোন রক্ত, আচ্ছা কোন রক্তকণিকা দিয়ে অ্যান্টিবডি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে লিম্ফোসাইট। অ্যান্টিবডি তৈরি করে লিম্ফোসাইট। লিম্ফোসাইট 2 রকমের, একটা টি লিম্ফোসাইট, একটা বি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইটটা অ্যান্টিবডি তৈরি করে। এই বি লিম্ফোসাইটকে প্লাজমা কোষ বলে। এই বি লিম্ফোসাইটকে কি বলে বলো তো? এই বি লিম্ফোসাইটকে প্লাজমা কোষ বলে। এই বি লিম্ফোসাইটকে প্লাজমা কোষ বলে। এইটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন। নিচের কোন, আচ্ছা এটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন, কোন রক্তকণিকা দিয়ে অ্যান্টিবডি তৈরি করে? তোমাদের আলফাজ ভাই কি করছে? আপু বুকে ব্যথা একটা ওষুধ সাজেস্ট করেন, হার্টের কপাটিকা ছিঁড়ে গেলে কি অ্যান্টিবায়োটিক খাবো?
হার্টের কপাটিকে ছিঁড়ে গেলে তুমি অ্যান্টিবায়োটিক খেতে চাও? আল্লাহ আলফাজ, তুমি যদি হার্টের কপাটিকে ছিঁড়ে যাওয়ার পর অ্যান্টিবায়োটিক খাও তাহলে কি হবে বলো তো? তোমার যদি কেউ প্রিয় মানুষ থাকে, সে যখন জানবে যে তুমি হার্টের কপাটিকে ছিঁড়ে যাওয়ার পরে অ্যান্টিবায়োটিক খেয়েছো, তোমাকে কিন্তু সে একদম ডাক্তারি যে সার্টিফিকেট সেটা আর মানতে চাইবে না, বলবে তুমি একটা বোগাস ডাক্তার হইছো। আচ্ছা, লাবিব কি বলছে? রক্তের দাগ শুকায় নাই। একদম ঠিক কথা লাবিব, আমাদের রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নাই, আমাদের এই রক্তের দাগের মূল্য দিতে হবে। ওকে ঠিক আছে। আচ্ছা, তোমাদের আলফাজ ভাই, লাবিব ভাই সবাই কিন্তু ডিএমসি কাঁপায়, বুঝছো? ডিএমসির বস সবাই, ওরা কিন্তু পড়াশোনায় একদিক থেকে টপার, ওদের ক্লাসে ওরা কিন্তু টপ করে রেজাল্ট। টার্ম কার্ডে বিভিন্ন সময় দেখি তোমাদের লাবিব ভাই বেশি রেজাল্টটা যখনই ভালো করে একটা স্ক্রিনশট নিতে ভুল করে না, নিয়েই সেন্ড করে দেয়, আপু এই কার্ডে থার্ড হয়েছি, এই কার্ডে সেকেন্ড হয়েছি। মানে সে একটা, আমারও ভালো লাগে ওদের ব্যাপারগুলো দেখতে। তো ওরা কিন্তু কার্ড টাইমে ফার্স্ট সেকেন্ড, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজে এত এত মেধাবীদের মধ্যে টপ করতেছে। আবার তোমাদের ক্লাস নেয়, তোমাদের বিভিন্ন সাইট মেনটেন করে, মেডিকেল আর্টিমের বিভিন্ন সাইট দেখে, ওরা কিন্তু সুপার অবস্থা, তোমাদের ওদের মতো হইতে হবে। আচ্ছা, মানবদেহে রক্ত সংবহনতন্ত্রের বর্ণনা করেন কোন বিজ্ঞানী? মানবদেহে রক্ত সংবহনতন্ত্রের বর্ণনা করছে 1628 খ্রিস্টাব্দে উইলিয়াম হার্বে। উইলিয়াম হার্বে প্রথম রক্তের কথা বলছে, নাহলে কেউ রক্তের কথা জানতোই না। 1600 সালে উইলিয়াম হার্বে রক্তের কথা বলছিল। আচ্ছা ওকে, তারপরে দেখি কি আছে, আমাদের মোট দৈহিক ওজনের কত শতাংশ রক্ত? মোট দৈহিক ওজনের কত শতাংশ রক্ত, এটা তোমাদের অ্যান্সার দিতে হবে। চারের অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলো তো? মোট দৈহিক ওজনের কত শতাংশ রক্ত? মোট দৈহিক ওজনের কত শতাংশ রক্ত? তাড়াতাড়ি অ্যান্সার দাও, দেখি এটা পারো কিনা তোমরা। মোট দৈহিক ওজনের কত শতাংশ রক্ত? আচ্ছা, 7 থেকে 8 শতাংশ হওয়ার কথা না বাচ্চারা? 7 থেকে 8 শতাংশই তো, তাই না? হ্যাঁ, 7 থেকে 8 শতাংশ মোট দৈহিক ওজনের। মানুষের রক্তের পিএস কত? মানুষের রক্তের পিএস 7.35 থেকে 7.45। মানুষের রক্তের পিএস 7.35 থেকে 7.45। মানুষের রক্তের পিএস 7.35 থেকে 7.45। নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, সাইটোক্রোম সি, ক্রিয়েটিনিন। দেখো আমাদের প্লাজমা প্রোটিনের মধ্যে আমরা মনে রাখছিলাম আমি হাইজেক কথাটা দিয়ে, তো আমি হাইজেকের ভিতরে সাইটোক্রোম ছিল না, সাইটোক্রোম হচ্ছে প্লাজমা প্রোটিন না, বাকিগুলো প্লাজমা প্রোটিন। সাইটোক্রোম কিন্তু প্লাজমা প্রোটিন না, বাকিগুলো প্লাজমা প্রোটিন। নিচের কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে? উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে বলা হয়েছে, কিন্তু উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নাই। রক্তে লোহিত রক্তকণিকা, আচ্ছা উটের লোহিত রক্তকণিকাও নিউক্লিয়াস নাই, এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। আলিম স্যার বলতেছে আছে, আজমল স্যার বলতেছে এই তথ্যটা ভুল, মানে ঝামেলা একটু আছে। কিন্তু যদি বলে যে কার আছে, তাহলে অ্যান্সারটা উটি দিয়ে দিও, কারণ তখন বুঝবা যে প্রশ্নটা আলিম স্যারের বই থেকে হয়েছে। এবার দেখো লোহিত রক্তকণিকা আয়তনের পরিমাণ হিসাবকে কি বলে? হেমাটোক্রিট বলে। লোহিত রক্তকণিকার আয়তনের পরিমাণ হিসাবকে কি বলে? আচ্ছা, লোহিত রক্তকণিকা আয়তনের আচ্ছা এদিকে বলতেছে আলফাস হাতুড়ে ডাক্তার আর লাবিব গাইনি ডাক্তার। অনেক ছেলেরা তো গাইনি ডাক্তার হয়, হ্যাঁ অনেক ছেলেরাই হয়। তো লাবিবের কাছে ধরো ম্যাক্সিমাম হচ্ছে গনোরিয়া, সিফিলিস, এই রুগীরা গেল। লাবিব কীভাবে মেনটেন করবা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আমরা ফ্রেন্ডদের যখন পচাইতাম, মানে পড়ার সময় পড়তে পড়তে ফ্রেন্ডে যখন পচাইতাম, তখন আমরা বলতাম যে তোর কাছে সব সিফিলিসের রুগী যাবে, তোর কাছে সব গনোরিয়ার রুগী যাবে, এভাবে বলতাম। তবে সিফিলিস আর গনোরিয়া হলে কিন্তু অ্যান্টিবায়োটিক খাইতে হবে বাচ্চারা। সিফিলিস আর গনোরিয়া বলো তো কি ধরনের রোগ? সিফিলিস হয় ট্রিপোনিমা প্যালিড্রাম দিয়ে, আর গনোরিয়া হয় তোমার হচ্ছে নাইজেরিয়া গনোরিয়া দিয়ে। তো এগুলা কিন্তু এসটিডি অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। এই ডিজিজগুলো হইলে ডাক্তারের কাছে যাইতেও লজ্জা লাগে, ডাক্তারের কাছে গেলে কিন্তু তখন খুব হাই পাওয়ারেড অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে। তো সেই অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে তুমি আমাদের অ্যান্টিবায়োটিক খাইতে পারো। অর্থাৎ আমাদের যে এক্সাম ব্যাচটা আছে, ওই এক্সাম ব্যাচে কিন্তু অনেক কিছু দেওয়া হচ্ছে, এক্সট্রা রাইটার ইনফরমেশন দেওয়া হচ্ছে, এক্সট্রা ডোজ, অন্য কিছু আর পড়া লাগবে না। মেন রাইটার পড়বা আর আমাদের এক্সট্রা ডোজ পড়ে অনুশীলন এমসিকিউ সলভ করবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবা, আমাদের এক্সামগুলো ভালো করে দিবা, তারপর মেডিকেল ভর্তি পরীক্ষায় বসে যাবা খুব সুন্দরভাবে। এবং প্রিভিয়াস 10 বছরের ব্যাখ্যা সহ প্রশ্ন মেডিকেল ডেন্টালের ওটাও দেওয়া হচ্ছে। তারপরে বাসায় প্র্যাকটিস করার জন্য 10 কপি মডেল টেস্ট দেওয়া হচ্ছে, আর কি টপ সাজেশন দেওয়া হচ্ছে। আল্লাহ, এত কিছু 500 টাকায় দেওয়া হচ্ছে। মানে আমাদের এটা তোমার উইদাউট বেনিফিটেড, মানে আমরা এখান থেকে লাভের চিন্তা করতেছি না, আমরা জাস্ট স্টুডেন্টদের সাপ্লাই দিচ্ছি। এবং সাথে আমার ক্লাসও আছে, আল্লাহ ভুলে যাই আমি বারবারই, 15টার মতো ক্লাস আছে। যাই হোক, আমাদের অ্যান্টিবায়োটিকটা কে কে নিছো কমেন্ট করো তো। আমাদের অ্যান্টিবায়োটিক কে কে নিয়েছো? আমাদের অ্যান্টিবায়োটিক কে কে নিছো?
একটু কমেন্ট করে জানাও। এরপর দেখি আমাদের করোনারি ধমনী রক্ত সংবহন কে করে, করোনারি ধমনী রক্ত সংবহন কোথায় করে, এই কোশ্চেনটা অনেকবার রিপিট হবে, এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। করোনারি ধমনী দিয়ে রক্ত নিজের হৃৎপিণ্ড নিজের দিকে দেয়, তাই না? করোনারি ধমনী দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড নিজেই নেয়। দেখো একটা হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ জানি তো। লেফট ভেন্ট্রিকল আছে, লেফট ভেন্ট্রিকল থেকে তো আমরা জানি যে অ্যাওর্টার উৎপত্তি, লেফট ভেন্ট্রিকল থেকে কার উৎপত্তি? অ্যাওর্টার উৎপত্তি। তো এই অ্যাওর্টার থেকে ছোট্ট করে চিকুন করে আরেকটা নালী উঠে যায়, রক্তের নালী, এটা নাম করোনারি ধমনী। এই করোনারি ধমনী হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে। করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? করোনারি ধমনী হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে। করোনারি ধমনী হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে। এমনি তোমাদের লাবিব ভাইয়ের জন্য অনেক মেয়েরা আমাকে ইনবক্সে নক দিয়ে অবস্থা খারাপ করে ফেলে যে আপু লাবিব ভাইয়ার বাসায় একটু কথা বলা যায় কিনা, লাবিব ভাইয়া কি সিঙ্গেল কিনা। যদি লাবিব গাইনি ডাক্তার হইতে পারে তাহলে তো অবস্থা খুবই খারাপ হবে। লাবিব গাইনি ডাক্তারের দিকে যাইওই না, তুমি অন্য কিছু চিন্তা করো। এরপর দেখি কি আছে আমাদের, অলিন্দের ডায়াস্টলের সময় কতটুকু, এটা একটু খেয়াল করতে হবে। দেখো ডায়াস্টল মানে রিল্যাক্সিং সময়, ডায়াস্টল মানে কি সময়? ডায়াস্টল মানে রিল্যাক্স একটা সময়। আমরা রিল্যাক্সে বেশি সময় কাটাই নাকি আমাদের প্রেশার থাকে বেশি সময়, বলো তো? অ্যাডমিশন টেস্টে স্টুডেন্টরা বলবা যে প্রেশারই তো বেশি আপু, রিল্যাক্স আবার কখন? চান্স পাওয়ার পরেও প্রেশার। কিন্তু তারপরে তোমাদের লাভি ভাই এখানে এসে কমেন্ট করতেছে, আলফাজ ভাই কমেন্ট করতেছে, ওরা কিন্তু তাও রিল্যাক্সের টাইম বের করেই নেয়, বুঝছো? রিল্যাক্সের আসলে টাইম থাকে, রিল্যাক্সের টাইমটা বেশি। ডায়াস্টল মানে রিল্যাক্সের মতো একটা সময়, অর্থাৎ ডায়াস্টলের সময় বেশি। আমাদের মোট সময় হচ্ছে 0.8 সেকেন্ড, মোট সময় 0.8 সেকেন্ডের মধ্যে হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল। তো অ্যাট্রিয়ামের সিস্টলটা সবচেয়ে দ্রুত হয় 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টল কত হবে এটা বুঝতেই পারতেছো, দুইটা মিলে যোগ করলে 8 হয়, তাহলে এটা হচ্ছে 0.7 হবে, তাই না? তারপরে ভেন্ট্রিকলের সিস্টলটাও দ্রুতই হয়, তবে এটা 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকলের সিস্টলটা 0.3 সেকেন্ড। তাহলে ভেন্ট্রিকলের ডায়াস্টল কত সেটা তোমরা বুঝতেছো, ভেন্ট্রিকলের ডায়াস্টল হচ্ছে 0.5 সেকেন্ড। তাহলে এখানে প্রশ্ন করছে অলিন্দের ডায়াস্টল কত? অলিন্দ মানে হচ্ছে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামের ডায়াস্টল 0.7 হবে। অ্যাট্রিয়ামের ডায়াস্টল কত হবে তাড়াতাড়ি বলো তো? অ্যাট্রিয়ামের ডায়াস্টল কত হবে? অ্যাট্রিয়ামের ডায়াস্টল 0.7 হবে, অ্যাট্রিয়ামের ডায়াস্টল 0.7 হবে। একজন জিজ্ঞাসা করতেছো যে ভাইয়াদের কি প্রফ না সামনে? হ্যাঁ তোমাদের ভাইয়াদের প্রফ সামনে, কিন্তু ওরা সব পড়াশোনা রেডি করে আইসা দেখো আবার কমেন্টও করতেছে। তার মানে ঢাকা মেডিকেলে যারা চান্স পায় তারা আসলে অনেক কিছু তাল মিলাতে পারে, খালি ঢাকা মেডিকেল না, মেডিকেলে যারা চান্স পায় আর তারা অনেক প্রেশার নিতে পারে। ওরা এই যে তোমাদের সাথে মজা করতেছে, আবার এমন ধুমাইয়া পড়া দিবে রাত 3টা পর্যন্ত পড়বে, আবার সকাল 7টা বাজে যায় ক্লাস ধরবে, 7:30 বাজে যায়, আবার 2টা পর্যন্ত ক্লাস ওয়ার্ড সব কিছু করে এসে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাবে, তারপর আবার কেউ টিউশনিতে যাবে, টিউশন থেকে এসে আবার 8টা-9টা থেকে তোমার লাইব্রেরিতে বসবে, লাইব্রেরিতে ফ্রেন্ডদের সাথে তোমার গ্রুপ স্টাডি করে আবার তোমার 11টার দিকে আসবে বাসায়, মানে লাইব্রেরি 10টা 11টার দিকে বন্ধ হয়ে যায়, 11টার দিকে এসে খাওয়া দাওয়া যদি করে কিছু করবে, তারপরে আবার একটু বিভিন্ন হলের রুমে টু করে কিছু আছে ঘোরাঘুরি করবে, তারপরে আবার এসে 2-3 ঘন্টা পড়বে। মানে ওদের লাইফ একদম সুন্দরভাবেই চলতে থাকে। তো তোমরাও এরকম একটা লাইফ যদি পেতে চাও তাহলে কিন্তু পড়াশোনা করতে হবে, আবার ওইখানে যাওয়া পড়বা তখন একটু আনন্দ থাকবে। বাম নিলয়, বাম নিলয়, এটা হচ্ছে বাম নিলয়। বাম নিলয় থেকে তো আমরা জানি মহাধমনীর উৎপত্তি, মহাধমনী সারা বডিতে রক্ত সরবরাহ করে, রক্ত সরবরাহ করে তারপরে সেই রক্তটা কার্বন ডাই সমৃদ্ধ হয়। মহাধমনী দিয়ে সারা বডিতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যায় এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা বডিতে যাওয়ার পরে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ হয়ে যায়। যখনই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ হয় তখন দেহের উপর এবং নিচের প্রান্ত থেকে মহাশিরা দিয়ে, সুপিরিয়র মহাশিরা ইনফিরিয়র মহাশিরা দিয়ে ডান এট্রিয়ামে আসে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? বাম নিলয়, তারপরে অ্যাওর্টা বা মহাধমনী সারা দেহ, তারপরে মহাশিরা, তারপর ডান অলিন্দ। দ্যাট মিন যেখানে মহাধমনী বা অ্যাওর্টা আছে সেটাই হচ্ছে সিস্টেমিক, যেখানে মহাধমনী বা অ্যাওর্টা আছে সেটাই কি? যেখানে মহাধমনী বা অ্যাওর্টা আছে সেটাই কি? যেখানে মহাধমনী বা অ্যাওর্টা আছে সেটাই কি? তাড়াতাড়ি বলো। সেটাই হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। যেখানে মহাধমনী আর অ্যাওর্টা আছে সেটাই হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। নিচের কোন ক্রমটি সঠিক? নিচের কোন ক্রমটা সঠিক? সেটা হচ্ছে এসএ নোড,
এসএ নোড থেকে এভি নোড থেকে পার্কিনসি তন্তু থেকে বান্ডেল অফ হিজ। আচ্ছা এটা না, আমাদের সিস্টেমটা হচ্ছে এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ, পার্কিনজি তন্তু। এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ, পার্কিনজি তন্তু। এটা হচ্ছে আমাদের সিস্টেম জাংশনাল টিস্যুর। দ্যাট মিনস 12 অ্যান্সার কত হবে তাড়াতাড়ি বলো তো বাচ্চারা, 12 অ্যান্সার কত হবে? রুহান বলেছো সব ক্লাস কোথায় সাজানো? আমাদের মেডিকেল আউটরিমের ইউটিউব চ্যানেলে সব ক্লাস সাজানো। মেডিকেল আউটরিমের ইউটিউব চ্যানেলের কথা তোমরা জানো? না জেনে থাকলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ সেখানে অনেক ক্লাস আছে, বিসিএস এর কোশ্চেন আছে। আমি বিসিএস এর মেডিকেলের আশা ইংলিশ কোশ্চেন সলভ করাইছি অনেক সুন্দর করে, সেটা সলভ করতে পারবা। আবার এই যে ক্লাসগুলো পাবা, মানে ওখানে অনেক কিছু আছে। আর শর্ট সিলেবাসে বাইরের চ্যাপ্টার আছে, বায়োলজি, কেমিস্ট্রি, অনেক কিছু আছে। আবার সামনে আমি কেমিস্ট্রি আর ফিজিক্সের কোশ্চেন সলভ করাবো, সেটা ইউটিউবে রাখবো। অর্থাৎ সব গোছানো পাইতে চাইলে অবশ্যই মেডিকেল আওয়ার ড্রিম সবাই সার্চ দিবা ইউটিউবে আজকাই, এবং সাবস্ক্রাইবার কইরা একটা কমেন্ট করে রাখবো যে আপু আপনার লাইভ ক্লাস থেকে এসে সাবস্ক্রাইবার করলাম, চ্যানেলটা ঘুরে গেলাম, মেডিকেল আওয়ার ড্রিম সার্চ দিয়ে সাবস্ক্রাইবার করো। সাবস্ক্রাইব। তোমার হচ্ছে হৃদযন্ত্রের রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা ইসিজি। ধরো কোনো কেউ হৃদযন্ত্রের সমস্যা নিয়ে, ধরো তোমাদের লাবিব ভাই গাইনি ডাক্তার না হয়ে কার্ডিওলজিস্ট হয়েছে বা কার্ডিয়াক সার্জন হয়েছে, তো তোমাদের লাবিব ভাইয়ের কাছে যদি পেশেন্ট যায়, তোমাদের লাবিব ভাই ফার্স্টে কোন টেস্ট করতে দেবে? প্রাথমিক টেস্ট। হৃদপিণ্ডের প্রাথমিক টেস্ট হচ্ছে হৃদযন্ত্রের রোগ নির্ণয়ের ইসিজি টেস্ট করাইতে দেবে, ইসিজি। আর অ্যানজিওগ্রাম করানো হয় ব্লক আছে কিনা দেখার জন্য, ব্লক। অ্যানজিওগ্রাম করে তারপর কি করে? অ্যানজিওগ্রাম করার পরে হচ্ছে রিং পড়ায়, তাই না, করোনারি স্ট্যান্ট করায়। ওকে, তারপর ইটিটি হচ্ছে কার্যক্ষমতা, ইটিটি হৃদপিণ্ডের কার্যক্ষমতা দেখার জন্য ইটিটি টেস্ট করা হয়, এক্সারসাইজ টলারেন্ট টেস্ট বলা হয় এটাকে। লিপিড প্রোফাইল তো আমাদের লিভার রিলেটেড সমস্যার জন্য, চর্বি রিলেটেড সমস্যার জন্য লিপিড প্রোফাইল টেস্ট করানো হয়, ফ্যাটি লিভার ইত্যাদির জন্য। থাইমাসের অনাক্রমণমূলক কাজের সম্পর্কে ভূমিকা কে দিয়েছেন প্রথম? এটা হচ্ছে জ্যাকোয়েস মিলার, নামটা কিন্তু সুন্দর। জ্যাকোয়েস মিলার থাইমাসের অনাক্রম্যমূলক কাজের ভূমিকা সম্পর্কে কথা দিয়ে বলেছিলেন প্রথম, যে থাইমাসের একটা রোগ প্রতিরোধ ক্ষমতার একটা ব্যাপার স্যাপার আছে, এটা জ্যাকোস মিলার বলেছে। এরপর দেখো হেপাটিক পোর্টাল শিরা রক্ত থেকে যকৃতে কত শতাংশ রক্ত পরিবহন করে? হেপাটিক পোর্টাল শিরা কত শতাংশ রক্ত পরিবহন করে? হেপাটিক পোর্টাল শিরা সম্পর্কে যদি একটু বলতে চাই, আমাদের তো পাকস্থলী আছে, তাই না? পাকস্থলী আছে, অগ্নাশয় আছে, ক্ষুদ্রান্ত আছে। তো এই যে বিভিন্ন অর্গান, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, সবগুলো থেকে নালী আসে, সবগুলো থেকে নালী এসে একটা নালী তৈরি করে, একটা নালী তৈরি করে লিভারে প্রবেশ করে। একটা নালী হয়ে লিভারে প্রবেশ করলো, এই যে নালীটা লিভারে প্রবেশ করলো তার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরাটা লিভারে প্রবেশ করে, লিভারে একদম জালকের মতো তৈরি করে ফেলে। হেপাটিক পোর্টাল শিরাটা লিভারে প্রবেশ করে কি করে? লিভারে যে একদম জালকের মতো তৈরি করে ফেলে, এবং এই জালক তৈরি করে তারপরে আবার একটা শিরা হয়ে, হেপাটিক শিরা হয়ে বের হয়ে যায়, বুঝছো? এইভাবে মূলত আমাদের দেহের প্রায় 70% রক্ত, যকৃতের যে 70% রক্তই তোমার হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যায়। দেখো পোর্টাল শিরার ব্যাপারটা এরকম না, ও কিন্তু আসার আগে কয়েকটা নালী মিলিত একটা নালী হয়েছে, কিন্তু লিভারে যখন প্রবেশ করলো তখন সে কিভাবে প্রবেশ করলো? একা নাকি অনেকগুলো নারী? একা। তাহলে আসলো একা, আসার পরে লিভারে যে একদম জালক তৈরি করে ফেললো, একদম ছড়ায় ছিটায় গেল, আসলো একা। আবার বের হওয়ার সময় আবার এই জালকটা একটা নালী হয়ে বের হয়ে গেল, হেপাটিক শিরা নাম হয়ে বের হয়ে গেল। তাহলে হেপাটিক শিরা আর হেপাটিক পোর্টাল শিরার মধ্যে পার্থক্য বুঝছো বাচ্চারা? হেপাটিক শিরা আর হেপাটিক পোর্টাল শিরা, পোর্টাল শিরাটা প্রবেশ করে লিভারে, তারপরে জালক তৈরি করে হেপাটিক শিরা নাম হয়ে বের হয়ে যায়। ব্যাপারটা এরকম, আসলাম একা, যাবো একা, মাঝে অনেকের সাথেই দেখা, এটা হচ্ছে পোর্টাল তন্ত্র। যদি লিভারে প্রবেশ করে তাহলে হেপাটিক পোর্টাল তন্ত্র, যদি কিডনিতে প্রবেশ করে তাহলে রেনাল পোর্টাল তন্ত্র, বুঝছো? পোর্টাল তন্ত্রের ব্যাপারটা এরকম, আসলাম একা, যাবো একা, মাঝে অনেকের সাথে দেখা, এটাই হচ্ছে পোর্টাল সিস্টেম। তাহলে আমাদের মানুষের লিভারে পোর্টাল সিস্টেম চলে, কিন্তু রুই মাছের ক্ষেত্রে তোমরা কিডনিতেও পোর্টাল সিস্টেম দেখবা, রেনাল পোর্টাল সিস্টেম। ওকে, যাই হোক, এখানে কথাবার্তা বাড়াবো না। সর্বপ্রথম কৃত্রিম হৃৎপিণ্ডকে আবিষ্কার করেন রবার্ট জার্ভিক কৃত্রিম হৃৎপিণ্ড আবিষ্কার করেন। সর্বপ্রথম কে কৃত্রিম হৃৎপিণ্ড আবিষ্কার করেন? রবার্ট জার্ভিক কৃত্রিম হৃৎপিণ্ড আবিষ্কার করেন। আচ্ছা, ওকে, তারপরে দেখি আমাদের একজন পূর্ণবয়স্ক পুরুষের দেহে কি পরিমাণ রক্ত থাকে? আচ্ছা, বুঝলাম না, খালি পূর্ণবয়স্ক পুরুষের দেহে নিয়েই এখানে ম্যাক্সিমাম প্রশ্ন, কারণ কি? আলিম স্যার মহিলাদের মনে হয় দেখতে পারে না। 18 নম্বর প্রশ্ন কি আছে দেখি তো। একজন পূর্ণবয়স্ক পুরুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত আছে। তো তোমাদের রিফাত ভাইয়া ধরো কাউকে ভালোবাসে, তো তারে বলতেছে যে আমার দেহে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। তো শেষ রক্তবিন্দু শেষ হতে কিন্তু 5 থেকে 6 লিটার, অনেক রক্ত, তাই না? তাহলে আমাদের
শেষ রক্তবিন্দু আসলে এটা বোগাস কথা, আমাদের দেহের শেষ রক্তবিন্দু লাগে না। 1 ফোঁটা রক্ত বের হইলে আমরা ভালোবাসার মানুষকে ভুলা যায়, অনেকেই আসি একটুখানি রক্তাক্ত হয়েছে, আমার তোমার জন্য রক্তক্ষরণ হয়েছে, তুমি আমার কেউই না, আজকে থেকে তোমার আমি চিনি না, এই টাইপের অবস্থা হয়ে যায়, বুঝছো। দেখো 5 থেকে 6 লিটার রক্ত, একজন পূর্ণবয়স্ক পুরুষের দেহে কি পরিমাণ রক্ত থাকে? 5 থেকে 6 লিটার রক্ত থাকে। তাই যদি কেউ তোমাকে ভালোবাসার প্রপোজাল দেয়, তারে বলবা যে আমার জন্য তুমি কয় লিটার রক্ত দিতে পারবা, যদি দরকার হয় জিজ্ঞাসা করবা কোন পদার্থের উপস্থিতির কারণে লোহিত রক্তকণিকা লাল বর্ণের হয়। বাচ্চারা, হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে রক্তকণিকা লাল বর্ণের হয়, হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে রক্তকণিকা লাল বর্ণের হয়। মানব দেহে লোহিত রক্তকণিকার বিদ্যমান সামগ্রিক লোহের পরিমাণ কত? এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। সামগ্রিক লোহের পরিমাণ কত? হিমোগ্লোবিনের ভিতরে লৌহ আছে, বুঝছো। হিমোগ্লোবিন, আমরা যদি হিমোগ্লোবিনকে ভাঙি তাহলে হিম প্লাস গ্লোবিন পাই। হ্যাঁ, এই গ্লোবিনটা হচ্ছে এক ধরনের অ্যামিনো অ্যাসিড। এই গ্লোবিনটা এক ধরনের কি বলতো? এই গ্লোবিনটা এক ধরনের অ্যামিনো অ্যাসিড। আর এই হিমের ভিতরে থাকে রঞ্জক পদার্থ, রঞ্জক থাকে, আর সাথে থাকে আয়রন। তো আয়রন কতটুকু থাকে সেটাই জিজ্ঞাসা করছে, সেটার পরিমাণ হচ্ছে 25 গ্রাম। ঠিক আছে, নিচের কোনটিকে দেহের ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক বলা হয়? ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক, ভ্রাম্যমান লাইব্রেরি দেখছো না, ঘুরে ঘুরে বই বেচে, ওরকম ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, টোটো কোম্পানি ঘুরে ঘুরে দেখে যে কোথায় ঝামেলা আছে, সেখানে জীবাণুগুলোকে মারে। এটা হচ্ছে লিউকোসাইট, ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী ইউনিট অথবা তোমার সৈনিক বলা হয়, আণুবীক্ষণিক সৈনিক। দের কোন ধরনের শ্বেত রক্তকণিকা সর্বাধিক? সবচেয়ে বেশি আছে নিউট্রোফিল। দের কোন ধরনের শ্বেত রক্তকণিকা সর্বাধিক? কোন ধরনের শ্বেত রক্তকণিকা সর্বাধিক? নিউট্রোফিল সর্বাধিক। হার্টের কোন সমস্যার সময় থ্রোম্বোলাইটিক থেরাপি দেওয়া হয়? আজকেই দেওয়া হলো আমার ফুপ্পিকে, সারাদিন আমি আসলে বাসায় ছিলাম না, তোমাদের ক্লাসের জন্য দেরি হলো নিতে। আমার ফুপ্পির হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে, তো এখানে থ্রোম্বোলাইটিক থেরাপি দেওয়া হলো আজকেই। তো এটা হচ্ছে হার্ট অ্যাটাক। হার্টের কোন সমস্যার জন্য থ্রোম্বোলাইটিক থেরাপি দেওয়া হয় বলো তো? হার্টের কোন সমস্যার জন্য থ্রোম্বোলাইটিক থেরাপি দেওয়া হয়? হার্ট অ্যাটাক। নিচের কোনটির মাধ্যমে হৃদউদ্দীপনা সবচেয়ে দ্রুত সঞ্চারিত হয়? হৃদউদ্দীপনা, এই ডালিন স্যারের বইতে একদম মোটা করে একটা লাইন আছে, পার্কিনজি ফাইবার, একদম হুবহু লাইন তুলে দিছে নিজের বইয়ের লাইন, স্যার এটা হচ্ছে পার্কিনজি ফাইবার হবে অ্যান্সার। হৃদউদ্দীপনা পার্কিনজি ফাইবারের মাধ্যমে সবচেয়ে দ্রুত সঞ্চালিত হয়, এটা ভালো করে মনে রাখো। এরপরে আমাদের কোশ্চেন হচ্ছে দেহে কোন ধরনের শ্বেত রক্ত, এটা বলছি আমি। হার্টের কোন সমস্যা, এটাও বলছি। দেহের কোন ধরনের রক্তকণিকা রক্তে প্রবেশ কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে? এটি ইউসিনোফিল। ইউসিনোফিল রক্তে কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। হিমোস্ট্যাটিক প্ল্যাককে গঠন করে, ধরো আমাদের হাত পা কেটে গেলে হঠাৎ করে কালো রঙের একটা চলটা টাইপের কিছু পড়ে না, খেয়াল করে দেখো, অনেকে আবার সেটা উঠায় ফেলে আবার রক্ত বের হয়। ওই জিনিসটা তৈরি হচ্ছে অনুচক্রিকা আর প্লাজমা প্রোটিন দিয়ে, ওইটাকে হিমোস্ট্যাটিক প্ল্যাক বলা হয়। হিমোস্ট্যাটিক প্ল্যাক তৈরি হয় কি দিয়ে বলো তো? থ্রম্বোসাইট অর্থাৎ প্ল্যাটলেট বা অনুচক্রিকা। তিনটা নাম কিন্তু অনুচক্রিকার, অনুচক্রিকা, থ্রম্বোসাইট, প্ল্যাটিলেট। এই অনুচক্রিকা বা থ্রম্বোসাইট বা প্ল্যাটিলেট মিলিত হয় প্লাজমা প্রোটিনের সাথে, তারপরে তৈরি করে হিমোস্ট্যাটিক প্ল্যাক। তাহলে হিমোস্ট্যাটিক প্ল্যাক তৈরিতে কোনটা ভূমিকা পালন করে? থ্রম্বোসাইট ভূমিকা পালন করে। হিমোস্ট্যাটিক প্ল্যাক তৈরিতে কে ভূমিকা পালন করে? থ্রম্বোসাইট ভূমিকা পালন করে। আমি অ্যান্টিবায়োটিক কোর্সের পরীক্ষা নিতেছি 12 ডিসেম্বর থেকে। তোমরা আমাদের রুটিনটা কে কে দেখছো বাচ্চারা, একটু কমেন্ট করো তো। আমাদের রুটিনটা তোমাদের ভালো লাগছে? যারা কোর্সে ভর্তি হয়েছো তাদের জন্য আমি অনেক সুন্দর করে, অনেক চিন্তা করে দারুণ একটা রুটিন মেক করেছি। তোমরা যদি রুটিনটা না দেখে থাকো দেখতে পারো, দেখলে বুঝবা যে 30টা এক্সামের রুটিন কতটা ইউনিক একটা রুটিন তৈরি করা হয়েছে। এবং এই রুটিনটা ফলো করে যদি তুমি 30 দিন ফলো করতে পারো এবং ভালো মার্ক তুলতে পারো, আমি আল্লাহর রহমতে, আল্লাহ ভরসা দিয়ে গ্যারান্টি দিচ্ছি তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, এবং কম্পিটিশনের সাথে তাল মেলাতে পারবা তুমি ওই রুটিনটা ফলো করতে পারলে। এছাড়াও তো আমাদের অ্যান্টিবায়োটিক আর অনেক কিছু দেওয়া হচ্ছে। তো 12 তারিখে এক্সাম শুরুর আগে আমি তোমাদের অনেক অনেক অনুশীলনী সলভ করে আগায় রাখতে চাচ্ছি, কারণ আমাদের একটা অনুশীলনের উপরেই একটা এক্সাম হবে পরবর্তীতে। তারপরে হচ্ছে অনুশীলন এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষা দরকার। আর প্রতিদিনের যেই চ্যাপ্টার ভিত্তিক এক্সামগুলো দেওয়া হয়েছে, আমরা কিন্তু প্রতিদিন 100 মার্কের মডেল টেস্টের একটা ফিল দিব তোমাদের। বায়োলজি থেকে 30টা কোশ্চেন, কেমিস্ট্রি থেকে 25টা, ফিজিক্স থেকে 20টা এবং জিকে ইংলিশ থেকেও 25টা, টোটাল 100 মার্কের প্রশ্ন হবে। তো সেখানে কিছু চ্যাপ্টার দেওয়া হয়েছে, কিছু কিছু করে চ্যাপ্টার দিছি। সব মানে প্রতিদিনই তুমি সবগুলো বই তুমি নাড়াচাড়া করবা, বুঝছো? সবগুলো বই তোমার নাড়াচাড়া করতে হবে, সাথে আমাদের অনুশীলন এমসিকিউ কিন্তু সেখানে দেওয়া হবে। তাই আমি একটু আগে সলভ করে
দেখাতে চাচ্ছি। ওকে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সেরা একটা রুটিন হয়েছে, অনেক চিন্তা করে রুটিনটা মেক করা হয়েছে। বই দিব 10 তারিখে, 10 তারিখের ভিতর বই দিব, বুঝছো? কারণ আমাদের এক্সাম 12 তারিখে শুরু, তার আগে যাতে তোমাদের কাছে বই থাকে সেই ব্যবস্থাই করতেছি, তাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। সেরোলজি বিষয়ে উপাদান নিয়ে অধ্যয়নকে কি বলে? সিরাম। সেরোলজি, সিরাম নিয়ে অধ্যয়ন করা হয় সেরোলজিতে, সিরাম নিয়ে অধ্যয়ন করা হয় সেরোলজিতে, সিরাম নিয়ে অধ্যয়ন করা হয় সেরোলজিতে। ওকে, তারপরে আমাদের কি আছে, এরপরে আমাদের একটু বহুপদী কয়েকটা কোশ্চেন আছে, আমরা একটু দেখি কি আছে। স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার কারণ, রক্ত জমাট বাঁধে না, আমাদের রক্ত নালীর ভিতরে তো রক্ত তরলই আছে, কেন আছে? প্রচণ্ড গতিতে যাচ্ছে, হ্যাঁ এটা ঠিক আছে। রক্তে হ্যাপারিন আছে, হ্যাঁ হ্যাপারিন আছে, হ্যাপারিন রক্ত জমাট বাঁধতে দেয় না। রক্তের প্রাচীর মসৃণ, অমসৃণ না বাচ্চারা, মসৃণ। তাহলে 1 আর 2 হবে অ্যান্সার। কি হবে তাড়াতাড়ি বলো তো, আমাদের অ্যান্সারটা কি হবে, তাড়াতাড়ি বলতে হবে অ্যান্সারটা কি হবে। আচ্ছা অ্যান্সারটা কি হবে? আচ্ছা আচ্ছা, অ্যান্সারটা কি হবে? 1 আর 2। পেসমেকার ব্যবহারের কারণ কি? পেসমেকার তো আমাদের হৃৎপিণ্ডে বৈদ্যুতিক প্রবাহ দেয়, শক, মানে আমাদের যখন একদম অ্যাকশন পটেনশিয়াল শুরু হয় সেটা কিন্তু প্রথমে পেসমেকার থেকেই হয়, এসএ নোড থেকেই হয়। অর্থাৎ যদি বৈদ্যুতিক সংকেত প্রবাহে বাধাপ্রাপ্ত হয় তাহলে পেসমেকার লাগাইতে হয়। রক্তবাহিকায় প্লাক জমার কারণে না, রক্তবাহিকায় প্লাক জমার কারণে না, রক্তবাহিকায় প্লাক জমলে তো আমরা স্ট্যান্ড করাই দিই, করোনায় স্ট্যান্ড করাই দিই। আমাদের সাইনোয়েট্রিয়াল নোড ক্ষতিগ্রস্ত হইল, অর্থাৎ 1 আর 3 হবে অ্যান্সার। আমাদের অ্যান্সারটা কি হবে বাচ্চারা? 1 আর 3 হবে, 1 আর 3। লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে রক্তনালীর ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াল আবরণ পুনর্গঠন করা। লোহিত রক্তকণিকার কাজ ফুসফুস থেকে অক্সিজেন, এটা ঠিক আছে। 2 আর 3 হবে অ্যান্সার। 31 অ্যান্সার কিন্তু আমাদের 2 আর 3 হবে বাচ্চারা, প্রথমটা না, 2 আর 3 হবে, 2 আর 3, 2 আর 3। আমাদের লোহিত রক্তকণিকা অধিকাংশ অক্সিজেন পরিবহন করে, সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড। তোমাদের কাছে আমার প্রশ্ন, যদি কথাটা আমি উল্টাই দিতাম, উল্টায় যদি বলতাম অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে অক্সিজেন, তাহলে অ্যান্সারটা কি লোহিত রক্তকণিকা হইতো না প্লাজমা রস হইতো? কি হইতো আমাদের একটু জানাও কমেন্ট করে, এটা তোমাদের আজমল স্যারের বইতেই আছে। তারপর দেখো মানুষের লসিকার ক্ষেত্রে যা প্রযোজ্য, এটা ক্ষারধর্মী মধ্যস্থতাকারী তরল, অন্ত্রের প্রাচীরে বিদ্যমান ল্যাকটিয়াল বলা হয়। 32-এর অ্যান্সারটা কি হবে বলো তো? 32-এ তো সবগুলাই মনে হচ্ছে কারেক্ট, সবগুলাই কারেক্ট, 32-এ সবগুলাই কারেক্ট। এরপরে দেখো মানব হৃৎপিণ্ড প্লিউরাল আবরণ দ্বারা আবৃত না, মানব হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াল আবরণ দ্বারা আবৃত। ওজন প্রায় 250 থেকে 350 গ্রাম, ওকে। কার্ডিয়াক পেশি থাকে, এটাও ওকে, অর্থাৎ 2 আর 3 হবে অ্যান্সার। 33 অ্যান্সারটা আমাদের কি হবে? 33 অ্যান্সারটা আমাদের কি হবে? তোমাদের আলফাজ ভাই আর লাবিব ভাই রুমমেট, বুঝছো? ওদের ফোন দিতে পারে না, ফোন না দিয়ে এখানে কমেন্ট করতেছে যে চাবি পাইতেছে না, মানে এই কমেন্টটা সারা জীবন থেকে যাবে। যখন ওরা অনেক বড় হয়ে যাবে তখন ওদের কমেন্টে ক্লাস না কাটলে এই ক্লাসের ভিতরে থাইকা যাবে। দেখছো কি টেকনিক? তারপর দেখো কপাটিকা, আপু তাহার মনের কপাটিকা বন্ধ করতে চাই, এখন কি অ্যান্টিবায়োটিকে ভর্তি হলে পারবো? অ্যান্টিবায়োটিকে ভর্তি হলে মনের কপাটিকে বন্ধ করতে পারতেও পারো, কারণ ধরো তুমিও অ্যান্টিবায়োটিকে ভর্তি হইছো, সেও অ্যান্টিবায়োটিক ভর্তি হয়েছে, তুমিও টপ করো, সেও টপ করে, তো টপ করে যে কোন ছেলে টপ করতেছে দেখি তো, যাই বলবে যে তুমি এত ভালো মার্ক কেমনে তোলো প্রতিদিন, তো আমি তোমার থেকে বেশি তুলতে পারতেছি না, তুমি কি পড়ো এক্সট্রা আর অন্য কিছু পড়ো, তখন দেখবা দুইজনই ডিএমসিতে চান্স পেয়ে গেছে, আগে থেকে পরিচয়, তারপর ফ্রেন্ড, তারপরে তো তাহার মনের কপাটিকা খুলেই যাইতে পারে তোমার জন্য। এটা অনেক লেন্থি প্রসেস, অনেক বড় প্রসেস, কিন্তু তোমাকে তো শুরু করতে হবে, আগে অ্যান্টিবায়োটিকে ভর্তি তো হতে হবে, তারপরে বাকি প্রসেস। আচ্ছা আমাদের এরকম হয়েছে, আমার এমন ফ্রেন্ড ছিল, আমি কোচিংয়ে, আমাদের সময় কোচিংয়ে বাইরে টানাই দিত, বুঝছো, রেজাল্ট। তো আমি এক ব্রাঞ্চে ছিলাম, আমার একটা ফ্রেন্ড আরেক ব্রাঞ্চে ছিল, তো সেই ব্রাঞ্চে ভালো করতো, আমি এক ব্রাঞ্চে ভালো করতাম। তারপরে আমি ওরে খুঁজে সার্চ দিয়ে বাই করছি যে কে এসেছিল, ও এত ভালো করে কিভাবে, পরে যদিও ওর সাথে আমার ফ্রেন্ডশিপ আছে, অন্য কিছু না। আচ্ছা যাই হোক, এইভাবে আমার কিন্তু পরিচয় হয়েছিল অনেকের সাথে, এরকম হয় অনেক ক্ষেত্রে। আচ্ছা তারপরে দেখো এরপরে কি আছে আমাদের, এরপরে আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, মানব হৃৎপিণ্ডের কথা বলেছি, কার্ডিয়াক চক্রে অল ইন দ্য সিস্টোল কত? অল ইন দ্য সিস্টোল 0.1, অল ইন দ্য ডায়াস্টোল কত? অল ইন দ্য ডায়াস্টোল 0.7, আর নীলয়ের সিস্টোল 0.6। সবই তো সত্য বাচ্চারা, সবই সত্য। তাহলে 34 অ্যান্সার কি হবে? 34-এর অ্যান্সার কি হবে? 34-এর অ্যান্সার হচ্ছে ডি হবে, 34-এর অ্যান্সার আমাদের ডি হবে। এরপরে হৃদরোগ নির্ণয়, ইটিটির সাহায্যে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা নির্ণয় হয়, ওকে। অ্যানজিওগ্রামের সাহায্যে ব্লক নির্ণয় হয়, ওকে। ইসিজির সাহায্যে হৃৎপিণ্ডের অবস্থান নির্ণয়, ওকে, সবই তো ওকে বাচ্চারা। 35 অ্যান্সারটা কি হবে আমাদের? আচ্ছা 35 অ্যান্সার
আমাদের ইসিজির সাহায্যে হৃৎপিণ্ডের অবস্থান না প্রাথমিক অবস্থান নির্ণয় হয়। ইসিজির সাহায্যে প্রাথমিক অবস্থা 1 আর 2 হবে অ্যান্সার, 1 আর 2 হবে 35-এর কি হবে অ্যান্সার 1 আর 2 হবে 35-এর অ্যান্সারটা কি হবে তাড়াতাড়ি বলো তো 1 আর 2 হবে 1 আর 2। আচ্ছা আমিরাল মুজাহিদ বলছে আপু ইমোশনাল হয়ে গেল কেন? না আমি আমার যে কোনো ফ্রেন্ডের কথা মনে করলে ইমোশনাল হয়ে যাই, সেই সময় পড়াশোনা করতাম এই বেশি কিছু না। এরপর দেখো আমাদের কি আছে পেসমেকার। পেসমেকার হচ্ছে হৃৎপিণ্ডে ইলেকট্রিক্যাল সিগন্যাল দেয়। পেসমেকার হৃৎপিণ্ডে ইলেকট্রিক্যাল সিগন্যাল সৃষ্টি করে, এটা ঠিক আছে। উইলিয়াম কার্ডেক ও উইলসন গ্রেট ব্যাচ কৃত্রিম পেসমেকার আবিষ্কার করে, ওকে এটাও ঠিক আছে। স্থাপন করতে ওপেন হার্ট সার্জারি লাগে না বাচ্চারা, স্থাপন করতে ওপেন হার্ট সার্জারি করে পেসমেকার লাগাইতে হয় এরকম না বিষয়টা, যে কোনো একটা সার্জারির সময় পেসমেকার লাগায় না এরকম হয় আর কি, ওপেন হার্ট সার্জারি লাগবে ব্যাপারটা এরকম না। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে হৃৎপিণ্ডের 1 আর 2 হবে অ্যান্সার। 36-এর কত হবে 36-এর কত হবে 36-এর 1 আর 2। আমি এগুলো সব পিডিএফ আবার দাগানো বই তোমাদের ছবি তুলে গ্রুপে পোস্ট করে দিব, সমস্যা নাই। আলিম স্যার আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা এখন মাজেদা ম্যামের কাছে যাব। মাজেদা ম্যাম কি বলছে দেখি। ইউসিনোফিলের ক্ষেত্রে কোনটা সত্য? ইউসিনোফিল ইলা, মনে রাখবা ইলা, অর্থাৎ ইউসিনোফিল লাল বর্ণ ধারণ করে, আর লাল যাহা তাই অম্ল, যাহাই লাল তাহাই অম্ল, যাহাই লাল তাহাই অম্ল, যাহাই নীল তাহাই ক্ষার, তাই না? এগুলো জানো তোমরা। এরপরে দেখো কি আছে, কোনটিকে হৃৎপিণ্ডের পেসমেকার বলে এটা জানি, সাইনোয়াট্রিয়াল নোডকে পেসমেকার বলে। এবং আমাদের লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার অনুপাত কত? এখন ইদানিং দেখতেছি 600:1, তবে আগে 700:1 ছিল। তো আমাদের মাজেদা ম্যাম তো বোর্ডের কোশ্চেন নিছে, বোর্ডে 700:1 আসছিল। মাজেদা ম্যামের সলভ করা মানে বোর্ড সলভ করা। দেখো ঢাকা বোর্ড 2022-এ যা আসছে, বরিশাল বোর্ড 2021-এ আসছে, অর্থাৎ আমরা কিন্তু বোর্ডের কোশ্চেনও সলভ করে ফেলতেছি। লোহিত রক্তকণিকা সৃষ্টিতে ভূমিকা পালন করে কে? লোহিত রক্তকণিকা সৃষ্টিতে ফলিক অ্যাসিড ভূমিকা পালন করে। লোহিত রক্তকণিকা সৃষ্টিতে ফলিক অ্যাসিড ভূমিকা পালন করে। লোহিত রক্তকণিকা সৃষ্টিতে ফলিক অ্যাসিড ভূমিকা পালন করে। ভেন্ট্রিকুলার ডায়াস্টোল কতক্ষণ? আমরা এর আগে কিন্তু একটা হিসাব দিয়েছিলাম, ডায়াস্টোল মানেই বেশি সময়। ভেন্ট্রিকুলার সিস্টোল ছিল 0.3, তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল 0.5, মোট হচ্ছে 0.8। তাহলে অ্যান্সার হবে 5-এর গ। 5-এর অ্যান্সারটা কি হবে? 5-এর অ্যান্সারটা কি হবে? আচ্ছা চাঁদনি বলছো তুমি লং মার্চ টু পিডিএফ করবা, পিডিএফই তো দিচ্ছি, লং মার্চ করা লাগবে না। লং মার্চ টু পিডিএফ না বাচ্চারা, লং মার্চ টু অ্যান্টিবায়োটিক করো, কাজে দিবে। লং মার্চ টু অ্যান্টিবায়োটিক, আমরা একটা লং মার্চ টু অ্যান্টিবায়োটিক করতে চাই, বলো কবে করা যায়? লং মার্চ টু অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক কোর্স নিয়ে একটা লং মার্চের দাবি জানাচ্ছি আমি মেডিকেল আওয়ার ড্রিম থেকে। ওকে, তারপর দেখি কি আছে আমাদের। এভি নোডে উদ্দীপনা কত সেকেন্ড স্থায়ী? এভি নোডের উদ্দীপনা 0.09 সেকেন্ড স্থায়ী। এভি নোডের উদ্দীপনা 0.09 সেকেন্ড স্থায়ী হয়। করোনারি ধমনীর মধ্য দিয়ে হৃৎপেশিতে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হইলে রোগের নাম কি? করোনারি ধমনীর মধ্য দিয়ে বাধাগ্রস্ত হইলে, রক্তপ্রবাহ বন্ধ হয়ে গেলে তো অ্যাটাক করে বসে, বাধাগ্রস্ত হইলে অ্যাঞ্জিনা হয়, বাধাগ্রস্ত একটু একটু ব্যথা হয় এই টাইপের কিছু। 7-এর অ্যান্সার কি হবে তাইলে বাচ্চারা? 7-এর অ্যান্সার হচ্ছে অ্যাঞ্জাইনা হবে, অ্যাঞ্জাইনা পেক্টোরিস। অ্যাঞ্জাইনার মধ্যে কয়েক রকম আছে, স্টেবল অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা। কোন ধরনের শ্বেত রক্তকণিকার পরিমাণ বেশি এটা সলভ করাইছি আমি আগে। নিউট্রোফিল বেশি, এবং নিউট্রোফিল আর মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার ভূমিকা পালন করে। দেখো কতবার আসছে একটা প্রশ্ন, 23 সালে আসছে, 22 সালে আসছে, 21 সালে আসছে, 18 সালে আসছে, মানে এই কোশ্চেনটা কতটা পছন্দের। হেপারিন ক্ষরণকারী রক্তকণিকার নাম হচ্ছে ব্যাসোফিল। ব্যাসোফিলের সম্পর্কে কি কি বলছিলাম? ব্যাসোফিল হেপারিন ক্ষরণ করে, যেটা রক্তবাহিকার ভেতরে রক্তকে তরল রাখতে সাহায্য করে। তারপরে ব্যাসোফিল হিস্টামিন ক্ষরণ করে, আমাদের ঠান্ডা লাগলে আমাদের প্রচুর পরিমাণে হিস্টামিন ক্ষরণ হয়, তখন আমরা বাড়ি থেকে অ্যান্টি হিস্টামিন খাই, ফেক্সোফেনাডিন এগুলো খাই। তারপরে আমাদের এই ব্যাসোফিল ক্ষারাসক্ত অর্থাৎ নীল বর্ণের, বেহায়া নীলা পড়ছিলাম না? ব্যাসোফিলের সবগুলো তথ্য খুব ভালো করে পড়তে হবে, ব্যাসোফিলের সবগুলো তথ্য খুব ভালো করে আমাদের পড়তে হবে। তারপর দেখো মিস্টার রফিকের প্রতি মিনিটে নারীর স্পন্দন 80 বার হলে হৃদচক্রের সময়কাল কত সেকেন্ড? মিস্টার রফিকের যদি 80 হয় তাহলে 80-রে 60 দিয়ে ভাগ করলে কত হবে? 80-রে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে 0.75। 80-রে 60 দিয়ে ভাগ করলে কত হবে? 80-কে 60 দিয়ে ভাগ করলে 0.75 হবে। 80-কে 60 দিয়ে ভাগ করলে 0.75। তারপর দেখো ডান ভেন্ট্রিকল, একটা ডান ভেন্ট্রিকল, পালমোনারি ধমনী আছে আর ফুসফুস আছে। তো ডান ভেন্ট্রিকল, পালমোনারি, যেহেতু পালমোনারি ধমনী আছে তাহলে পালমোনারি সংবহন। যদি পালমোনারি ধমনী না থেকে এখানে আমাদের মহাধমনী থাকতো তাহলে সিস্টেমিক। দেখবো লাইনের ভিতরে মহাধমনী আছে কিনা, মহাধমনী থাকলে সিস্টেমিক, পালমোনারি ধমনী থাকলে পালমোনারি, দুটোই হচ্ছে কথা। অ্যাট্রিয়ামের সিস্টোলের সময়কাল কত? অ্যাট্রিয়ামের সিস্টোল
অ্যাট্রিয়ামের সিস্টলের সময়কাল, অ্যাট্রিয়ামের সিস্টল 0.1 সেকেন্ড, সবচেয়ে দ্রুত। অ্যাট্রিয়ামের সিস্টল হয় সবচেয়ে দ্রুত 0.1 সেকেন্ড, অ্যাট্রিয়ামের সিস্টল 0.1 সেকেন্ড। নিচের কোনটা সঠিক? এসএ নোট থেকে এভি নোট, এভি নোট থেকে বান্ডেল অফিস, বান্ডেল অফিস থেকে পার্কেঞ্জি, তো এটাই সঠিক, এটা দেখছিলাম। তারপরে আমাদের রক্ত জমাট বাঁধতে কোন ধাতবায়ন ভূমিকা পালন করে? অবশ্যই ক্যালসিয়াম 2+। ক্যালসিয়াম 2+ আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ফুল পরে টুপ করে, তোমরা ওই যে 13টা ফ্যাক্টরের নাম পড়েছো না? ফুল পরে টুপ করে, তারপরে লাভলো একা স্টেবল, আন্টির ক্রাশ স্টুডেন্ট, পলির মন ফাইন, এটা দিয়ে পড়েছিলাম আমি 13টা সিরিয়ালে। এই 13টার নামের ভিতরে ফুল পরে টুপ করে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এই ক্যালসিয়াম আয়ন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ক্যালসিয়াম আয়ন কি করে? ক্যালসিয়াম আয়ন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ক্যালসিয়াম আয়ন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কার্ডিয়াক চক্রের কোন দশাটি তুলনামূলকভাবে স্থায়ী? কার্ডিয়াক চক্রের কোন দশাটা স্থায়ী? স্থায়ী যেটা সময় বেশি, সময় 0.7 যেটা ছিল, 0.7 ছিল অ্যাট্রিয়ামের ডায়াস্টোল। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল অর্থাৎ অল ইন দ্য ডায়াস্টোল, আমাদের 15 খ হবে অ্যান্সার। কি হবে? 15 খ হবে অ্যান্সার। তোমরা দেখো তো বাচ্চারা, 15 নম্বর অ্যান্সার কি? 15 খ হবে। এরপর হৃৎপেশিতে রক্ত চলাচল হ্রাস পেলে বুকের মাঝখানে ব্যথা হয়, মাঝে মাঝে বুকের মধ্যে ব্যথা হয় অল্প অল্প রক্ত গেলে, সেটা হচ্ছে আমাদের অ্যানজাইনা পেক্টোরিস। অ্যানজাইনা পেক্টোরিসে বুকে ব্যথা হয়, অনেক সময় দেখবা মানুষজন এমনি ব্যথা হলে ধরে থাকে, এই টাইপের ব্যথা হয় মাঝে মাঝে। ওকে, এটা হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস। কোন রোগে হৃৎপিণ্ড বড় হয়ে যায়? যে কোনো বড় হয়ে যাওয়াকে মেগালি বলে। যেমন হৃৎপিণ্ড বড় হয়ে গেলে কার্ডিওমেগালি, লিভার বড় হয়ে গেলে হেপাটোমেগালি, যদি স্প্লিন বা প্লিহা বড় হয়ে যায় তাহলে স্প্লিনোমেগালি, আর যদি বাচ্চারা চেহারা বড় হয়ে যায়, চেহারা এরকম করে বড় হয়ে ঝুলে যায় এরকম করে করে, সেটার নাম হচ্ছে অ্যাক্রোমেগালি বা গরিলা তত্ত্ব। তাহলে বলো তো, বড় হয়ে যাওয়া মানেই মেগালি, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া মানে কার্ডিওমেগালি, লিভার বড় হয়ে যাওয়া মানে হেপাটোমেগালি, স্প্লিন বড় হয়ে যাওয়া মানে স্প্লিনোমেগালি, আর চেহারা যদি বড় হয়ে ঝুলে যায় এদিক দিয়ে চামড়া, এগুলা অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি মানে গরিলা তত্ত্ব। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? কার্ডিওমেগালি। রিউমেটিক হৃদরোগ হচ্ছে বাত জ্বরের কারণে যে হৃদরোগটা হয়, এটা হচ্ছে রিউমেটিক হৃদরোগ। রিউমেটিক আর্থাইটিসের কথা শুনছো না, বাতের ব্যথা, আর রিউমেটিক হৃদরোগ হচ্ছে বাত জ্বরের রিলেটেড, মানে স্টেপটোককাস দিয়ে হয় আর কি। তারপর দেখো পেরিকার্ডাইটিস, এটা পেরিকার্ডিয়ামের ইনফ্ল্যামেশন হলে পেরিকার্ডাইটিস হয়। পেরিকার্ডিয়াম অর্থাৎ হৃৎপিণ্ডের প্রাচীরে ইনফ্ল্যামেশন হলে। তারপরে কার্ডিওমায়োপ্যাথি না, কার্ডিওমেগালি হবে অ্যান্সার। হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়াকে কার্ডিওমেগালি বলা হয়। তাহলে ব্যাপারগুলো দেখছি আমরা। হৃৎপিণ্ডের অল ইন দ্য ডায়াস্টোলের সময়কাল কত? অল ইন দ্য ডায়াস্টোল, অল ইন দ্য সিস্টোল যদি 0.1 সেকেন্ড হয় তাহলে ডায়াস্টোল 0.7 সেকেন্ড। আমাদের অ্যান্সারটা কি হবে? 18 অ্যান্সার কি হবে? বাচ্চারা দ্রুত বলতে হবে। 18 অ্যান্সার কি হবে? 0.7 সেকেন্ড। এগুলো কিন্তু চোখ বুঝে অ্যান্সার দিয়ে ফেলার মতো করে পড়াশোনা করতে হবে। হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণের সিস্টেমটা এসএ থেকে এভি, এভি থেকে বান্ডেল অফিস, বান্ডেল অফিস থেকে পার্কেঞ্জি, এটা আমাদের গ হবে অ্যান্সার, গ। এরপর দেখো রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কোনটা? রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ফাইব্রিন। ফাইব্রিন, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন আসছে, বুঝছো? তাহলে আমাদের রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কোনটা? ফাইব্রিন রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। তারপর হৃদচক্রের কোন পর্যায়ে প্রথম শব্দ সৃষ্টি হয়? একবার লাভ সদৃশ শব্দ সৃষ্টি হবে, একবার ডাব সদৃশ শব্দ সৃষ্টি হবে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, কখন লাভ সদৃশ শব্দ সৃষ্টি হয় আর কখন ডাব সদৃশ শব্দ সৃষ্টি হয়? বাচ্চারা বলো তো, কখন লাভ আর কখন ডাব? ভেন্ট্রিকলের সিস্টোলের ক্ষেত্রে লাভ, ভেন্ট্রিকলের ডায়াস্টোলের ক্ষেত্রে ডাব। দেখো ভেন্ট্রিকলের সিস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোলে হচ্ছে লাভ, ভেন্ট্রিকলের সিস্টোলে লাভ, এটা প্রথম শব্দ, প্রথম সৃষ্ট শব্দ। ভেন্ট্রিকলের ডায়াস্টোল হচ্ছে ডাব। দেখো ডায়াস্টোল লিখতে ড লাগে, ডাব লিখতেও ড লাগে। ভেন্ট্রিকলের ডায়াস্টোল হচ্ছে দ্বিতীয় শব্দ। প্রথম হচ্ছে লাভ, দ্বিতীয় হচ্ছে ডাব। প্রথম হচ্ছে লাভ, দ্বিতীয় হচ্ছে ডাব, বুঝছো? এরপর দেখো আমাদের কোন রক্তকণিকা হতে হিস্টামিন ক্ষরণ হয়? এটা বলছি আমি, হিস্টামিন ক্ষরণ হয় ব্যাসোফিল থেকে। ব্যাসোফিল থেকে হিস্টামিন ক্ষরণ হয়। কোন উপাদানটি লসিকা অনুপস্থিত? লসিকায় আসলে অনুপস্থিত কোনটা? লসিকায় আমাদের ক্রিয়েটিন আছে, অ্যান্টিবডি আছে, লিম্ফোসাইটও আছে, অনুচক্রিকা নাই। লসিকায় অনুচক্রিকা অনুপস্থিত, লসিকায় অনুচক্রিকা অনুপস্থিত থাকে। এরপর দেখো রক্ত জমাট বাঁধার উপাদান কোনটা? রক্ত জমাট বাঁধতে অবশ্যই থ্রম্বোসাইট, এটা তো আগেই পড়াইছি আর দেখাইলাম না। নিচের কোনটি হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকে আবৃত করে রাখে? আচ্ছা, আমরা তো হৃৎপিণ্ডের প্রাচীরের নাম জানি, হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে তোমার
পেরিকার্ডিয়াম। কিন্তু হৃৎপিণ্ডের প্রাচীরকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বাইরের দিকে চর্বি লাগানো থাকে যেটা, সেটা হচ্ছে এপিকার্ডিয়াম। বাইরের দিকে চর্বি লাগানো যেটা, সেটা কি? বাইরের দিকে চর্বি লাগানো এপিকার্ডিয়াম, মাঝে মায়োকার্ডিয়াম, মাঝে মায়োকার্ডিয়াম, একদম ভেতরে একটা প্রাচীর আছে, ভেতরের প্রাচীরের নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম, ভেতরের প্রাচীরের নাম এন্ডো। এই এন্ডোকার্ডিয়াম দিয়ে হৃৎপিণ্ডের কপাটিকাগুলো আবৃত থাকে। হৃৎপিণ্ডের কপাটিকাগুলোর সাথে সম্পর্ক হচ্ছে এন্ডোকার্ডিয়ামের। হৃৎপিণ্ডের কপাটিকাগুলোর সম্পর্ক কার সাথে? হৃৎপিণ্ডের কপাটিকাগুলোর সাথে সম্পর্ক হচ্ছে এন্ডোকার্ডিয়ামের। এটা একটু ভালো করে মনে রাখতে হবে। সিস্টেমিক সংবহনে রক্তপথের গতিপথ কোনটা? সিস্টেমিক সংবহনে তো অ্যাওর্টা থাকবে, তাই না? সিস্টেমিক সংবহনে যেখানে মহাধমনী বা অ্যাওর্টা আছে সেটাই সিস্টেমিক সংবহন। যেখানে মহাধমনী বা অ্যাওর্টা আছে সেটাই কি? যেখানে মহাধমনী বা অ্যাওর্টা আছে সেটাই সিস্টেমিক সংবহন। তারপরে কোনটি প্রাকৃতিক পেসমেকার? প্রাকৃতিক পেসমেকার হচ্ছে বাচ্চারা এসএ নোড। এসএ নোডটা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার। তো এসএ নোড কোথায় থাকে? ডান অ্যাট্রিয়ামে থাকে। ডান অ্যাট্রিয়ামের মধ্যে একটা জায়গাতে এসএ নোড থাকে, সেই জায়গাটা ডান অ্যাট্রিয়ামের একটা পেশি, অর্থাৎ ডান অ্যাট্রিয়াম বা ডান অলিন্দের পেশিখণ্ড হচ্ছে এসএ নোড। ডান অ্যাট্রিয়াম বা ডান অলিন্দের পেশিখণ্ডের নাম কি? ডান অ্যাট্রিয়াম বা ডান অলিন্দের পেশিখণ্ডের নাম হচ্ছে এসএ নোড। হৃৎপিণ্ডে শুধু দুরুম দুরুম আওয়াজ শুনো লাবিব, দুরুম দুরুম আওয়াজ হয় তোমার ভাইবা বোর্ডে যখন এক্সটার্নালে কোশ্চেন পারা যায় না, বিশেষ করে তখন মনে হয় যে আল্লাহ এই দিয়ে দিল ফেল, তখন অবস্থা খুবই খারাপ হয়। প্রফ তো ফেস করো নাই, প্রফ ফেস করলে বুঝবা লাবিব এই যে কয়দিন পরে দুরুম দুরুম আওয়াজটা যে আসলে কি ফিল করবা। তবে তুমি অনেক ভালো স্টুডেন্ট, তোমার ফিল নাও হইতে পারে। এবার আসো তারপরে দেখি কে আছে আমাদের। হিস্টামিন নিঃসরণ করে কে? হিস্টামিন নিঃসরণ করে বেসোফিল। বেসোফিল হিস্টামিন নিঃসরণ করে। পেসমেকার কি? পেসমেকার হচ্ছে সায়ানোএট্রিয়াল নোড, সায়ানোএট্রিয়াল নোড। পেসমেকার হচ্ছে সায়ানোএট্রিয়াল নোড। এসএ নোড হচ্ছে পেসমেকার, সায়ানোএট্রিয়াল নোড হচ্ছে পেসমেকার। ক্ষতস্থানে থ্রম্বোসাইটের ভাঙনের ফলে যে উৎসেচকটা বের হয়, থ্রম্বোসাইট ভাঙলে থ্রম্বোপ্লাস্টিন হবে, সোজা কথা। থ্রম্বোসাইট ভাঙছে থ্রম্বোপ্লাস্টিন হয়েছে, থ্রম্বোসাইট ভাঙছে থ্রম্বোপ্লাস্টিন হয়েছে, বুঝছো? থ্রম্বোসাইট ভাঙছে মানে কি হয়েছে? থ্রম্বোপ্লাস্টিন হয়েছে। আমাদের ডান অলিন্দ এবং ডান নীলের মাঝে কি থাকে? ডান মানে ট্রাইকাসপিড, ডান মানে ট্রাইকাসপিড। বাম মানে কি? বাম মানে বাইকাসপিড বা মাইট্রাল, তাই না? তাহলে ডানটাতে ট্রাইকাসপিড থাকে, ডানটাতে ট্রাইকাসপিড। বুকের ঘাড় ব্যথা, চোয়াল ও বাম বাহুতে ছড়িয়ে পড়ে কখন? বুকের ঘাড় ব্যথা, চোয়াল, বাম বাহু এগুলো অ্যানজাইনা হলে, একদম ব্যথা চোয়াল ঘাড় সবকিছুতে বা হাতে সব জায়গায় চলে আসে। কার্ডিয়াক চক্রের কোন দশা সময়কাল 0.1 সবচেয়ে দ্রুত যেটা, সেটা বলো তো। সবচেয়ে দ্রুত কোনটা পড়াইছি আমি? দ্রুত বলো। অ্যাট্রিয়ামের সিস্টোল সবচেয়ে দ্রুত, অ্যাট্রিয়ামের সিস্টোল সবচেয়ে দ্রুত, অ্যাট্রিয়ামের সিস্টোল সবচেয়ে দ্রুত। তোমাদের কিন্তু এই যে আমরা যেহেতু প্রতিদিন একটা করে চ্যাপ্টার নিয়েছি, বড় চ্যাপ্টার দেখে, আগামীকালকে আমি 2টা চ্যাপ্টার সলভ করাই দিবে একদম। 2টা চ্যাপ্টার বলতে আমাদের শ্বসন আর হচ্ছে বর্জ্য, শ্বসন ও বর্জ্য নিষ্কাশন, এই 2টা ছোট চ্যাপ্টার মোটামুটি। এই 2টা চ্যাপ্টার আজকে রাতে পড়ে ফেলো সবাই, কালকে যাতে এই ক্লাস করার সময় তোমাদের রিভিশন হয়ে যায়। ক্লাসগুলো কিন্তু রিভিশন হিসেবে ধরতে পারো, বুঝছো? যারা ক্লাস করতেছো নিয়মিত তারা একটা চ্যাপ্টার পড়ে তারপরে রিভিশন দিলে সুবিধা। আর 33-এর ক হবে অ্যান্সার। 33-এর কি হবে বাচ্চারা? 33-এর ক হবে অলিন্দের সিস্টোল হবে। এরপর নিচের কোন ক্রমটি সঠিক? নিচের কোন ক্রমটা সঠিক? এসএ নোড থেকে এভি নোড, এভি নোড থেকে বান্ডেল অফ হিস, বান্ডেল অফ হিস থেকে পার্কিনজি। এটা কতবার পড়বো ভাই? একই জিনিস। মাজদা ম্যাম কিন্তু এই প্রশ্ন কয়েকবার দিছে। কর্ণের ধমনী রক্ত সম্বন্ধ করে কোথায়? এটা পড়লাম, এটা হৃৎপিণ্ডে, এটা বুঝাইছি আমি শুরুতেই। তারপর রক্তরসে নাইট্রোজেন ঘটিত অপ্রোটিন পদার্থ কোনটা? নাইট্রোজেন ঘটিত হচ্ছে ক্রিয়েটিনিন। নাইট্রোজেন ঘটিত কোনটা বলো তো? আমি হাইজেক এই জায়গার মধ্যে আছে ক্রিয়েটিনিন, ক্রিয়েটিন। আমি দিয়ে অ্যামোনিয়া, আমি হাইজেক, হাই দিয়ে হচ্ছে হাইপোজ্যান্থিন, জে দিয়ে জ্যান্থিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো সবই আছে আমাদের। দেখো তারপর দেখো আমাদের রক্তের গতিপথের ক্ষেত্রে কোনটা সঠিক? রক্তের গতিপথ ডান অলিন্দ, যদি আমি বের করি, এটা হচ্ছে ডান অলিন্দ, ডান অলিন্দ থেকে ডান নিলয়, ডান নিলয় থেকে ফুসফুস, ফুসফুস থেকে ঘুরে এসে বাম অলিন্দ। প্রথমটাই তো ঠিক লাগতেছে, প্রথমটাই ঠিক, বুঝছো? প্রথমটাই আমাদের ঠিক। 37-এর কই হবে আনসার। তারপরে আমাদের কি আছে? এসএ নোডের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? এসএ নোডের ক্ষেত্রে এটি বাম অ্যাট্রিয়াম না ডান অ্যাট্রিয়ামে। এটা গতিপথ এসএ নোড পার্কিনজি না এসএ থেকে এভি। হৃদচক্র নিয়ন্ত্রণ করে না? না, হৃদচক্র নিয়ন্ত্রণ করে। এটা একটা পেসমেকার, এটিকে পেসমেকার বলে, এটা কারেক্ট। এটিকে পেসমেকার বলে, এটা কারেক্ট। এটিকে পেসমেকার বলে, এটা কারেক্ট। একজন বলছে আপু কোন গুদামের চাল খেলে চান্স কনফার্ম? এটা
ডিএমসিতে চান্স কনফার্ম কোন গুদামের চাল খেলে, সেটার উত্তর তুমি দাও। পোলাপান ডিএমসিতে চান্স পাওয়ার জন্যই পড়াশোনা করে, তুমি বিশ্বাস করো আর না করো, যারাই মেডিকেল প্রিপারেশন নেয় সবাই ডিএমসিতে চান্স পাওয়ার জন্য প্রিপারেশন নেয়। সেখান থেকে লাকি 250 জন ডিএমসিতে যায়, সেই 250 জন কোন গুদামের চাল খায় সেটা বের করতে হবে। লাবিব তাড়াতাড়ি বলো তো তুমি এটা, তুমি কিভাবে তুমি হচ্ছে ডিএমসিতে চান্স পেলা, বলো সবাইকে, এক লাইনে বলবা কিভাবে ডিএমসিতে চান্স পাইছো, এক লাইনের ভিতরে উত্তর দিবা, বেশি পেঁচাবা না কারণ সময় নেই পোলাপানের। এক লাইনের ভিতরে উত্তর দাও, তুমি কিভাবে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেলা লাবিব। ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত দেহ পর্যন্ত পৌঁছায় কোন পথে? ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত দেহ পর্যন্ত পৌঁছায় কোন পথে? আমাদের বাম ভেন্টিকল থেকে শুরু করে মহাধমনী দিয়ে সারা বডিতে যায়। বাম ভেন্টিকল বাম নিলয় থেকে মহাধমনী দিয়ে সারা বডিতে যাবে। পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দ থেকে বাম নিলয় থেকে মহাধমনী সারা বডি। তারপর পালমোনারি ধমনী দিয়ে বাম অলিন্দ, উল্টা করে আসে না, এটা হবে না। পালমোনারি ধমনী ডান অলিন্দ ডান নিলয়, মহাশিরা না মহাধমনী হবে। তারপরে আমাদের পালমোনারি ধমনী ডান অলিন্দ বাম অলিন্দে যাবে। দ্যাট মিনস আমাদের ক হবে অ্যান্সার। 39-এর কি হবে তাড়াতাড়ি বলো, 39-এর কি হবে? লাবিব তো দারুণ একটা অ্যান্সার দিছে, এক লাইনের ভিতরে অ্যান্সার দিছে লাবিব, আল্লাহর রহমতে ঢাকা মেডিকেল চান্স পেয়েছে। অবশ্যই একদম সত্যি কথা, এটা এক লাইনে যদি উত্তর দিতে হয় এটাই এক লাইনে উত্তর যে লাবিব আল্লাহর রহমতে চান্স পেয়েছে। যতই পড়াশোনা করো না কেন, আল্লাহর রহমত যদি তোমার উপরে না থাকে হবে না আসলে ভাই। সেটা ঢাকা মেডিকেল বলো আর সেই একদম সবার লাস্টের মেডিকেলই বলো বা জীবনে যে কোনো কিছুই বলো, আল্লাহর রহমত না থাকলে হবে না। একদম দারুণ, এই জন্য দেখছো লাবিব যে মেধাবী, এক লাইনে উত্তর দিতে বলছি দারুণ করে কিন্তু উত্তরটা দিয়ে দিছে, একদম সঠিক উত্তর দিছে লাবিব। আল্লাহর রহমত লাগবে, তাই পড়াশোনা করার সাথে সাথে আল্লাহর রহমত অর্জনের ট্রাই করো। পড়াশোনা করার সাথে সাথে আমাদের আল্লাহর রহমত অর্জনের জন্য অনেক ট্রাই করতে হবে। বাম নিলয় থেকে মহাধমনী আছে, এটা কোন গতিপথ? এটা মহাধমনী যেহেতু আছে, মহাধমনী বা এওটা থাকলে চোখ বোঝে সিস্টেমিক, মহাধমনী বা এওটা আছে মানেই চোখ বোঝে সিস্টেমিকে চলে যাবে এটা, তাহলে আমাদের সিস্টেমিক। বাইকাসপিড কপাটিকার অবস্থান কোথায়? বাইকাসপিড বা মাইট্রাইল বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে বাইকাসপিড কপাটিকা। 41-এর গ, বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে আমাদের বাইকাসপিড কপাটিকা। 41-এর গ হবে অ্যান্সার। কি হবে? 41-এর গ হবে অ্যান্সার। আচ্ছা, এই ক্লাসগুলো তোমাদের জন্য কি উপকার হচ্ছে বাচ্চারা নাকি তোমাদের লস হচ্ছে? আমাকে বলো তো। যদি উপকার হয় তাহলে কিন্তু আমার ক্লাস নিতে বা গোছাইতে ভালো লাগবে, যে এগুলো কিন্তু আসবে। আমি যে সলভ করে দেওয়ার কারণে তোমাদের পড়াটা মাথায় ঢুকে যায় এবং তুমি খুব ভালো করে সলভ হয়ে যায় আমার সাথে সাথে, এটা কিন্তু ভালো দিক। কারণ অনুশীলন এমসিকিউ থেকে রিপিট হয়, প্রচুর কোশ্চেন সবাই বলে, তাই না? যে কোনো জায়গা থেকে অনুশীলনে একটা প্রশ্ন তুলে দিতে পারে, যে কোনো চ্যাপ্টার, আমাদের একটা না অনেকগুলো কোশ্চেনই কমন পড়ে। তো সব মিলিয়ে দেখা যায় আমাদের 70% কোশ্চেন বা 65% কোশ্চেন অনুশীলন থেকে আসে। আর ব্যাখ্যা করে পড়ো না বলে পারো না, তাই আমার সাথে সাথে সলভ করলে মনে হয় লাভ হচ্ছে। নিম্ন মহাশিরা ও ডান এট্রিয়ামের সংযোগ স্থলে অবস্থিত কপাটিকার নাম। দেখো আমাদের হচ্ছে এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল, এটা অ্যাট্রিয়াম, এটাও ভেন্ট্রিকল, এটা ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকল, বাম এট্রিয়াম বাম ভেন্ট্রিকল। এই যে আমাদের এদিকে একটা নিম্ন মহাশিরা আছে, এই নিম্ন মহাশিরা এবং এই ডান এট্রিয়াম একটা জায়গায় কানেক্টেড হয়, সেখানে একটা কপাটিকা আছে, তার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। এটার নাম কি কপাটিকা বলো তো বাচ্চারা? এটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। ইউস্টেশিয়ান কপাটিকা। ওকে, তাহলে এটা দেখলাম আমরা। এখান থেকে আর কিছু না। কোনটি হিমোস্ট্যাটিক প্লাক গঠন করে? হিমোস্ট্যাটিক প্লাক তো অনুচক্রিকা, এটা আমি আগেই বলছি। কোনটা হৃৎপিণ্ডের অংশ ইন্টারক্যালেটেড ডিস্ক, কারণ হৃৎপেশি এমন একটা পেশি, এটার স্পেশালিটি হচ্ছে এখানে আমাদের কি আছে, এটার স্পেশালিটি হচ্ছে তোমার এখানে একটা ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে। হৃৎপেশির একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে। হিমোস্ট্যাটিক প্লাক কোনটি করে? থ্রম্বোসাইটের, কতবার বলো? মনোচক্রিকা বা থ্রম্বোসাইট। করোনারি ধমনী রক্ত সরবরাহ করে কোনটিতে? করোনারি ধমনী যেহেতু, তাহলে হৃৎপিণ্ডে। এটা রিপিট কোশ্চেন, রিপিট হলে কথা বলবো না। নিচের কোন অঙ্গে এরিথ্রোসাইট ধ্বংস হয়? যকৃৎ আর প্লীহাতে এরিথ্রোসাইট ধ্বংস হয়। যকৃৎ আর প্লীহাতে এরিথ্রোসাইট ধ্বংস হয়। কোথায় ধ্বংস হয়? হৃৎপিণ্ডের কোন প্রাচীর সংকোচন প্রসারণে ভূমিকা পালন করে? এটা মাঝে থাকে যেটা মায়োকার্ডিয়াম, এই মায়োকার্ডিয়াম হচ্ছে সংকোচন প্রসারণে ভূমিকা পালন করে। হৃৎপিণ্ডের কোন প্রাচীর সংকোচন প্রসারণে ভূমিকা পালন করে বলো তো? মায়োকার্ডিয়াম সংকোচনের প্রসারণে ভূমিকা পালন করে। মায়োকার্ডিয়াম সংকোচন প্রসারণে ভূমিকা পালন করে। অক্সিজেন পরিবহনে সহায়তাকারী রক্তকণিকার নাম কি? অক্সিজেন পরিবহন করে হচ্ছে এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে। এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে। দেখো এখানে বলছে
আয়তন রিসিপ্টর কোথায় অবস্থান করে? আমরা রিসিপ্টরের কথা দুইটা জানি, আমাদের দুইটা রিসিপ্টর আছে। ব্যারো রিসিপ্টর চ্যাপ্টারটা পড়ছো না, সেখানে কিন্তু আয়তন রিসিপ্টর আছে, তাই না? আয়তন রিসিপ্টর কোথায় থাকে? বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি ধমনী, পালমোনারি শিরা, এগুলোতে আমাদের আয়তন রিসিপ্টর থাকে। তাহলে আয়তন রিসিপ্টর থাকে মূলত পালমোনারি শিরাতে, বড় বড় সিস্টেমিক শিরা, এখানে আমরা পালমোনারি শিরার কথা দেখছি। অর্থাৎ আয়তন রিসিপ্টরের সাথে কিন্তু রক্ত সংবহনতন্ত্র, রেচনতন্ত্র দুইটাই থাকে একসাথে। আজমল স্যারের বইতে এই প্রশ্নটা আছে। তাহলে আমাদের এটা কি হবে? এইটার অ্যান্সারটা হবে পালমোনারি শিরা, এটার অ্যান্সারটা পালমোনারি শিরা। ডায়াফ্রামে রক্ত সরবরাহ করে, দেখো ডায়াফ্রামে ফ আছে, ফ্রেনিকেও ফয়রোফলা আছে। ডায়াফ্রামে ফয়রোফলা, ফ্রেনিকে ফয়রোফলা, 51 খ হবে। ডায়াফ্রামে ফয়রোফলা, ফ্রেনিকে ফয়রোফলা, এটা কি হবে? এইটা 51 খ হবে। রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা, এটা তো বলছি ইউসিনোফিল একবার সলভ করা হয়েছে। কোন শরীর রক্তে হ্যাপাটিন উৎপন্ন করে? এটাও বেসোফিল, এটাও পড়ানো হয়েছে। মিট্রাল ভাব না মাইট্রাল ভার্ব হবে। মাইট্রাল ভার্ব হচ্ছে বাম অলিন্দ বাম নিলয়ে মাইট্রাল ভালভ থাকে। 54 খ, বাম অলিন্দ বাম নিলয়ে মাইট্রাল ভালভ থাকে, বাম অলিন্দ বাম নিলয়ে মাইট্রাল ভালভ থাকে। স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বন্ধ না হওয়ার জন্য নিচের কোন প্রোটিন, আচ্ছা স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বন্ধ না হওয়ার জন্য দায়ী প্রোটিনটি কোথা হতে নিঃসৃত হয়? একটু ঘুরাই দিছে প্রশ্ন। স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বদ্ধ, এটা বন্ধ না, বদ্ধ হবে বাচ্চারা, বদ্ধ হবে। দেখছো একটা কথা কিরকম একটা অবস্থা। স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বদ্ধ না হওয়ার জন্য, অর্থাৎ রক্ত তরল রাখার জন্য, রক্ত কি রাখার জন্য? তরল রাখার জন্য বেসোফিল হেপারিন ক্ষরণ করে। কি হবে এটা? বেসোফিল হেপারিন ক্ষরণ করে, তাই না? এটা হবে অ্যান্সার। 56 অ্যান্সার কি? রক্ত তঞ্চনের জন্য নিচের কোনটা সঠিক? আমরা জানি রক্ত তঞ্চনের জন্য কোনটা সঠিক? রক্ত তঞ্চনে হচ্ছে প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত করে থ্রোম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম মিলে। 56 খ হওয়ার কথা বাচ্চারা। 56 কি হওয়ার কথা বলো তো? 56 অ্যান্সার কিন্তু আমাদের খ হওয়ার কথা। 56 অ্যান্সার খই হবে। 56 অ্যান্সার কিন্তু আমাদের খই হবে। মানুষের হৃৎপিণ্ডের ভেন্ট্রিকলের সিস্টোল হলে নিচের কোনটি ঘটবে? ভেন্ট্রিকলের সিস্টোল, সিস্টোল মানে রক্ত দিয়ে ভরে গেছে। আমাদের ধরো এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল যদি রক্ত দিয়ে ভরে যায় তাহলে তো ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে রক্ত যেতে পারবে না, উল্টা পথে যেতে পারে না। তাহলে এইদিকে যে আমাদের পালমোনারি ধমনী আর এদিকে যে অ্যাওর্টা গেছে আমাদের, এদিকে সারা বডিতে পালমোনারি ধমনী ফুসফুসে গেছে, এইখানে আমাদের যে কপাটিকাগুলো আছে, অর্থাৎ অর্ধচন্দ্রাকৃতি যে কপাটিকাগুলো আছে, সেমিলুনার যে কপাটিকাগুলো আছে, সেমিলুনার কপাটিকাগুলো খুলে যাবে। 57 কি হবে? 57 ক হবে। সেমিলুনার কপাটিকাগুলো খুলে যাবে। 57 ক হবে। 57 ক, ঠিক আছে? ওকে, এরপর বহুপদী সমাপ্তি। কার্ডিয়াক পেশিতে অবস্থিত মায়োফাইব্রিল আর ইন্টারক্যালেটেড ডিস্ক, ফ্যাসিকুলাস না, ফ্যাসিকুলাস পেশিতে আছে, কিন্তু কার্ডিয়াক পেশিতে হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক আর মায়োফাইব্রিল। 1 আর 3 হবে আমাদের। 58 অ্যান্সার হচ্ছে 1 আর 3। হৃৎপিণ্ডের প্রাচীরের অংশ, প্রাচীর হচ্ছে 2 আর 3, এটা সলভ করাইছি। বেসোফিলের কাজ হিস্টামিন ক্ষরণ করা আর হেপারিন নিঃসৃত করা। 1 আর 3, বেসোফিলের কাজ হচ্ছে 1 আর 3 হবে বেসোফিলের কাজ। অ্যালার্জিক অ্যান্টিবডি ওটা ইউসিনোফিল। লসিকার কাজ লিপিড পরিবহন, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, দেহের প্রতিরক্ষা, সবই তো। লিপিডের 61 কাজ। 61 আমাদের কি হবে বাচ্চারা? আমরা কিন্তু তাড়াতাড়ি শেষ করে দিব এখন। 61 অ্যান্সার হচ্ছে ঘ হবে। 61 অ্যান্সার ঘ। কার্ডিয়াক চক্রের অলিন্দের ডায়াস্টোল দশায় ঘটে। কার্ডিয়াক চক্রের অলিন্দের ডায়াস্টোল দশায় কি ঘটে? অলিন্দের ডায়াস্টোল, কার্ডিয়াক চক্রে অলিন্দের ডায়াস্টোল। অলিন্দের ডায়াস্টোলে তো বাইক অ্যাসিড টাইক অ্যাসিড কভার বন্ধই থাকবে, ঠিক আছে? অলিন্দের ডায়াস্টোল, ডায়াস্টোলে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, ডাব, ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে ডাব হয়েছিল, অ্যাট্রিয়ামের না। কার্বনডাই সমৃদ্ধ রক্ত ভ্যানাকাবাদি ডালন্দে আসে। কার্ডিয়াক কার্বনডাই সমৃদ্ধ রক্ত ভ্যানাকাবাদি ডান অলিন্দে, অলিন্দের ডায়াস্টোল, হ্যাঁ অলিন্দে আসে। 1 আর 3 হওয়ার সম্ভাবনা। 62 অ্যান্সার কি হবে বাচ্চারা? 62 অ্যান্সার 1 আর 3, হ্যাঁ 62 অ্যান্সার 1 আর 3 হবে। 1 আর 3 হবে। ডাব, এটা হচ্ছে ডাব অলিন্দের ডায়াস্টোল না, ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের ডাব, ভেন্ট্রিকুলার সিস্টোলে লাভ, তাহলে আমাদের খ হবে না, ঠিক আছে? 1 আর 3 হবে অ্যান্সার। তারপরে হচ্ছে লাভ ডাব শব্দ সৃষ্টি হয় কার্ডিয়াক চক্রের কোথায়? এই যে মাত্রই বললাম, ভেন্ট্রিকুলার সিস্টোল আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, অর্থাৎ 2 আর 3, ভেন্ট্রিকুলার সিস্টোল আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে 2 আর 3, ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা অবশ্যই নিউক্লিয়াস যুক্ত, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, অর্থাৎ 1 আর 2। শ্বেত রক্তকণিকা কি করে? 64 অ্যান্সার কি হবে? 64 অ্যান্সার হচ্ছে 1 আর 2। 64 অ্যান্সার কি?
64 অ্যান্সার হচ্ছে 1 আর 2, 64 অ্যান্সার 1 আর 2। এরপর মানুষের রক্তের প্লাজমা প্রোটিন কোনটা? ফাইব্রিনোজেন গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন গ্লোবিউলিন প্লাজমা প্রোটিন। ফারিয়া প্রথম গুলশানে এলো দিয়ে মনে রাখা যায় অথবা জিপিএ 5 দিয়ে মনে রাখা যায় ফাইব্রিনোজেন গ্লোবিউলিন, এটা 65। স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না, কারণ কি? রক্ত অবিরাম প্রবাহ, ঠিক আছে, রক্তে হেপারিন আছে। অমসৃণ না মসৃণ, সলভ করাইছি 1 আর 2, এটা আগেই করাইছি। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর সংযোগ স্নায়ু কোনটা? ভ্যাগাস আর গ্লসোফ্যারেঞ্জিয়াল। উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে ভ্যাগাস আর গ্লসোফ্যারেঞ্জিয়াল আছে, ভ্যাগাসও আছে গ্লসোফ্যারেঞ্জিয়ালও আছে, ট্রক্লিয়ার নাই। ভ্যাগাস পড়ে দেখো বইতে, ভ্যাগাস আছে গ্লসোফ্যারেঞ্জিয়ালও আছে। আমাদের রক্তে পরিবাহিত কার্বন ডাইঅক্সাইড যৌগ কিভাবে? কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম বাইকার্বনেট রূপেও, পটাশিয়াম বাইকার্বনেট রূপেও, কার্বনিক অ্যাসিড রূপেও হয়, অর্থাৎ আমাদের তিনোটাই হবে। কার্বন ডাইঅক্সাইডের জন্য তিনোটাই হবে আমাদের, বুঝছো? এরপর হৃৎপিণ্ডের এন্ডোকার্ডিয়ামের কাজ কোনটা? অন্তর্প্রাচীর গঠন করা, কপাটিকাগুলোকে খুলতে সাহায্য করা এন্ডোকার্ডিয়াম। রক্তবাহিকার সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ, এন্ডোকার্ডিয়াম 69। 1 আর 3 হবে। কপাটিকাগুলোকে খুলতে না, আসলে এন্ডোকার্ডিয়াম কপাটিকাগুলোর আবরণ হিসেবে কাজ করে। 1 আর 3 হবে, 1 আর 3 খ হবে। আমাদের 69 অ্যান্সারটা কি হবে বাচ্চারা? 69-এর 1 আর 3 হবে, অর্থাৎ খ হবে। তারপর 70 আমাদের শেষ কোশ্চেন আজকের, আমাদের আজকের শেষ কোশ্চেন 70 না 71 শেষ কোশ্চেন। পেসমেকারের ব্যবহারের কারণ বৈদ্যুতিক সংযোগে বাধাপ্রাপ্ত আর ক্ষতি, এটাও সলভ করাইছি আগেই, এটাও 1 আর 3 খ হবে, এটাও কিন্তু আমরা আগেই সলভ করাইছি। এরপরে আমাদের 71 কি? হার্ট অ্যাটাকের লক্ষণসমূহ, দ্রুত অনিয়মিত হৃদস্পন্দন, ওকে ঠিক আছে। আর অতিরিক্ত ঘাম হওয়া, হ্যাঁ অতিরিক্ত ঘাম, পায় পানি না, অর্থাৎ 1 আর 2 আমাদের 71-এর অ্যান্সার কি? 1 আর 2। আমরা কিন্তু রক্ত চ্যাপ্টারের 3টা রাইটার সলভ করাইছি এবং প্রায় 100+, 100-র অধিক প্রশ্ন সলভ করেছি। আমাদের ক্লাস কতক্ষণ হইলো? আমরা কিন্তু 100-র অধিক প্রশ্ন সলভ করেছি ব্যাখ্যা সহ। আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ক্লাস হয়েছে, তাই না? 1 ঘন্টা সামথিং। তো এরকম করে আমরা যদি প্রতিদিন একটা করে চ্যাপ্টার, বড় বড় চ্যাপ্টার হলে একটা করে, ছোট হলে 2টা করে, আমাদের আর কয়টা বাকি? আমাদের 4টা-5টা চ্যাপ্টার শেষ, আমাদের 12টা চ্যাপ্টার ভিতরে আর 7টা চ্যাপ্টার বাকি। তো এই 7টার মধ্যে ছোট ছোটগুলো মিলে একটা ক্লাস, 2টা ছোট ছোট 2টা মিলে একটা ক্লাস, বড় একটা হইলে একটা ক্লাস। এইভাবে কিন্তু আমি এই চ্যাপ্টারগুলো শেষ করাই। জুলজির এক্সাম নিব, বোটানিটাও আমি এইভাবেই শেষ করাবো যদি তোমরা চাও এবং অ্যাক্টিভ থাকো ইনশাল্লাহ। বোটানি জুলজি শেষ হয়ে গেলে তারপরে প্রতিদিন আমি কেমিস্ট্রি টানা রেকর্ড একটা প্লেলিস্ট বানাবো, ফিজিক্সের একটা প্লেলিস্ট বানাবো, তাহলে তোমাদের একদম 3টা রাইটারের সব কিছু সলভ হয়ে যাবে। তোমরা একদম জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত মেডিকেল ড্রিমের সাথে অ্যাটাচ থাকো, অ্যাটলিস্ট জানুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত। এর ভিতরে আমি সব ক্লাস তোমাদের আপলোড দিয়ে দিব খুব সুন্দরভাবে। সবাই তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আর অ্যান্টিবায়োটিকে ভর্তি হয়েও কিন্তু।